সেটা হচ্ছে মূলত Microsoft Word। তো মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই এন্ড দেন আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা সিম্পলি সবার আগে সফটওয়্যারটা ওপেন করে নিই, জাস্ট ওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের সফটওয়্যারটা চলে আসবে। হ্যাঁ, তো এটা ব্যাপারে একটু বলে আগাই আপনাদের সাথে। সো বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ড সব মানে সফটওয়্যারটা খুবই বেসিক একটা সফটওয়্যারই, স্বাভাবিক একটা সফটওয়্যার এবং খুবই সিম্পল একটা সফটওয়্যার, যেটা আমরা কম বেশি সবাই জানি। এবং মোটামুটি অনেকে আছে যারা এটা সম্পর্কে শুধু জানি যে তা না, বেশ ভালো এক্সপার্ট এরকম অনেক ভাই বোন আছি। তো আজকে আমরা মূলত হচ্ছে এই বেসিক সফটওয়্যারটা সম্পর্কে জানবো। কারণ হচ্ছে যেহেতু ডেফিনেটলি আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেদেরকে ডেভেলপ করব। সো ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যে প্রো হতে হবে বিষয়টা তা না, বাট বেসিক একটা নলেজ থাকা খুব বেশি জরুরি। তো আমরা ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে যতটুকু ধারণা থাকা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে জানবো আর কি। হ্যাঁ, তো আসেন আমরা কালকে না করে ডিটেলসে যাই। আমরা অলরেডি সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নতুন একটা ডকুমেন্ট নিয়ে স্টার্ট করার জন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে। তারপর আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি, এই টেমপ্লেট গুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর অনেকগুলো টেমপ্লেট আছে, প্রয়োজন অনুযায়ী ইউজ করা যায়। তো আমরা যেহেতু বিগিনার, ডেফিনেটলি আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে স্টার্ট করবো। সাধারণত বিগিনার হোক আর প্রো ইউজার হোক, যেই হোক না কেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে মোস্ট অফ দ্য কেসে ইউজ করা হয়। ডকুমেন্টের উদ্দেশ্য অনুযায়ী আর কি, আমরা যে যেরকম ডকুমেন্ট মেক করতে চাবো সেই অনুযায়ী আর কি নেওয়া হয়। তো আসেন আমরা আপাতত ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। নেওয়া মতো দেখতে পাচ্ছি একটা পেজ আমাদের সামনে চলে আসছে। তো এখন একটু ইনডেপথে যাই যে আসলে কোথা থেকে কি হয়। সো সিম্পলি জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড এর মেইন যে কাজটা সেটা হচ্ছে লেখালেখি করা। লেখালেখির মধ্য দিয়েই মূলত মেইন কার্যক্রমটা ঘটে। তো আমরা সিম্পল কিছু একটা যদি লিখি, যেমন ধরেন আমরা এখানে লিখছি দ্য কুইক ব্রাউন ফক্স দেন জাম্পস ওভার দ্য লেজি ডগ। ওকে, খুব সিম্পল একটা সেন্টেন্স আমরা লিখলাম, যেটা আমরা সবাই কম বেশি জানি। যারা জানি না তাদের উদ্দেশ্যে বলি আর কি। এটা মূলত এমন একটা সেন্টেন্স যেখানে ইংরেজি বর্ণমালা 26টা অক্ষরই নাকি ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, এটা মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে এই যে আমরা লিখলাম। হ্যাঁ, এই যে পুরো পেজটা কিন্তু আমাদের এখানে রয়েছে, এই লেখালেখির মধ্য দিয়ে কার্যক্রমটা হয়। তবে আসুন এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি উপরে অনেকগুলো ট্যাব আছে, যেমন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব। এই ট্যাবগুলোর মধ্যে কিন্তু আবার ছোট ছোট অনেকগুলো টুলস আছে। এই টুলস গুলোর ব্যবহারগুলো মেইনলি আজকে আমরা জানবো। ওকে, তো সবার আগে আমরা যেটা করবো এখন এই মুহূর্তে সেটা হচ্ছে যে আমরা এই ফাইলটাকে সেভ করবো কিভাবে। ঠিক আছে, বা আমরা যদি একটু ফাইল অপশনে যাই, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো প্রথমত আমরা একটু জানবো যে আসলে ফাইলটাকে যদি সেভ করতে হয় তাহলে এটাকে কিভাবে সেভ করতে পারি। সো সেভ করার জন্য এখানে আমরা ফাইলে যাব, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি সেভের অপশন দুইটা দেওয়া আছে, একটা নর্মাল সেভ আর একটা সেভ অ্যাজ। তো দুইটা আসলে কেন দেওয়া বা দুইটার কাজ কি সেম নাকি ডিফারেন্ট, সেটা চলুন আমরা একটু দেখি যে আসলে কোত্থেকে কি হয়। প্রথমত হচ্ছে ডেফিনেটলি দুইটা সেভেরই কার্যক্রম হচ্ছে ডিফারেন্ট, এবং পাশাপাশি হচ্ছে দুইটার ইন্ডিভিজুয়াল কারণও আছে যে আসলে এই জন্য এই সেভটা, এই জন্য ওই সেভটা। তো প্রথমতই আমরা যদি নতুন কোনো ডকুমেন্ট সেভ করি বা নতুন কোনো ডকুমেন্ট নেই এন্ড দেন যদি সেটাকে সেভ করতে চাই, তাহলে আমরা ফাইলে যাবো, দেন হচ্ছে আমরা সেভ অ্যাজে যাবো, এন্ড দেন আমরা ব্রাউজে যাব, যেখানে আমরা ফাইলটাকে সেভ করতে চাই সেই জায়গাটা আমরা সিলেক্ট করে দিব আর কি। তো ধরেন আমরা একদম স্ক্রিনের সামনে ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, সো ডেস্কটপ দিলাম। দেন আমরা এখানে নামটাকে চাইলে চেঞ্জ করতে পারি, যেমন ধরেন আমরা নাম দিলাম এমএস ওয়ার্ড, দিয়ে আমরা সেভ দিলাম। অলরেডি কিন্তু আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। বুঝবো কিভাবে? বোঝার জন্য খুবই সিম্পল, আমরা যেখানে ফাইলটাকে সেভ করছি সেখানে গেলেই ফাইলটা দেখতে পাবো। এই যে দেখেন আমাদের ফাইলটা আমরা এই মাত্র কিন্তু সেভ করেছি, হ্যাঁ, এমএস ওয়ার্ড। তো আমাদের সেভিং প্রসেস কমপ্লিট। এখন কথা হচ্ছে এই সেভ এজ দিয়ে তো সেভ তো করা যায়, এটা আমরা দেখলাম, ঠিক আছে, ভালো কথা। তাহলে এই সেভটা কেন দিল, এটার কারণ কি, এটা দিয়ে হয়টা কি, সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে কয়টা লাইন আছে, একটা। আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে একটা লাইন অবস্থায় আমরা কি করছি, ফাইলটাকে সেভ করছি এখানে, তাই না? একটা লাইন অবস্থায়। এখন ধরেন এই লাইনটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কপি পেস্ট তো সবাই বুঝি। তো কপি পেস্ট করে আরেকটা লাইন বাড়ানো। এখন দেখেন এখানে একটা লাইন অবস্থা আমরা এটাকে সেভ করছি, ঠিক আছে, গেল। লাইন হলো এখন দুইটা। এখন কি ফাইলটা সেভ আছে? সেভ আছে, কিন্তু একটা লাইন অবস্থা কিন্তু সেভ আছে, মানে ওই যে একটা লাইন যে আমাদের ছিল একটু আগে যে ছিল আমাদের, একটা লাইন অবস্থা এখানে ফাইলটা সেভ আছে। দুই নাম্বার যে লাইনটা আসছে এখানে বা এই যে একটা পরিবর্তন আসছে, আমরা লাইন আরো একটা বানালাম, এই যে পরিবর্তনটা আসছে এটা কিন্তু এখানে সেভ নাই। এটা কিন্তু ওল্ড যতটুকু ছিল ওইটাই কিন্তু সেভ আছে। আপডেটটা কিন্তু এখনো সেভ হয় নাই। তাহলে এখন আমাকে যদি পুনরায় আপডেট করার যে জায়গাটা আছে, যে আমরা একটা লাইনের জায়গায় তিনটা লাইন বানালাম, এটা যদি আমরা সেভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব? অবশ্যই আমরা সেক্ষেত্রে ফাইলে যে সেভ অ্যাজে যে সেভ করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা ঘটে, একটা ডকুমেন্টে মোটামুটি 20-30 বারও কাস্টমাইজেশন করার একটা ব্যাপার স্যাপার থাকে অনেক সময়। মানে একই পেজের মধ্যে 20-30 বার আপনার যদি কাস্টমাইজ করতে হয় এবং বারবার যদি ফাইলে যে
সেভ এজে যে সেভ করতে হয় লোকেশন সিলেক্ট করে দিয়ে, তাহলে কিন্তু বিষয়টা অনেক ক্ষেত্রে বিরক্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য মাইক্রোসফট কি করছে, এখানে একটা নর্মাল সেভ দিয়ে দিয়েছে, যেটা ফলে যা ঘটবে, আমরা একটা ডকুমেন্টের যতই চেঞ্জ করি না কেন, আমার আর বারবার ফাইলে যে নাম সিলেক্ট করে জায়গা সিলেক্ট করে দিয়ে তারপরে আর আমার সেভ করার দরকার নাই। আমরা যেটা করতে পারি যে সিম্পলি ফাইলে যে এই নর্মাল সেভে ক্লিক করলেই আমাদের ফাইলটা সেভ হয়ে আপডেট হয়ে যাবে। ফাইলটা যেটা ঘটবে, এই যে ফাইলটা আমাদের আছে এখানে আমরা যে সেভ করছি, এইটাই কি হবে, আপডেট হয়ে যাবে যদি আমরা ফাইলে যে এই নর্মাল সেভটা ক্লিক করি। এরপর আমরা ডকুমেন্টে যতই চেঞ্জ করি না কেন, জাস্ট সিম্পলি এখানে সেভে ক্লিক করলেই এই জায়গাটা এটা আপডেট হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই সেভটা আমরা আরো কয়েকটা ওয়েতে করতে পারি। এখান থেকে চাইলে করা যায়, আবার এখানে ছোট্ট একটা বাটন আছে যে এটা দিয়েও করা যায়। আবার চাইলে কিবোর্ডের কন্ট্রোল এস বাটনে ক্লিক করেও সেম কাজটাই ঘটে। তাহলে সেভিং ব্যাপারটা কারা কারা বুঝছি তার একটু লাইক একটা মাধ্যমে জানাই। সবাইকে বুঝতে পেরেছি? খুব সহজ কিন্তু বিষয়টা, হ্যাঁ। সেভ এবং সেভ অ্যাজ এর বিষয়টা তো এক কথায় যদি বলা হয়, সেভ অ্যাজটা হচ্ছে আমরা নতুন কোনো ডকুমেন্ট যদি সেভ করতে চাই, তাহলে সেভ অ্যাজটা ইউজ করব। আর পুরোনো ডকুমেন্ট আমরা যদি কোনো মাধ্যমে কোনো কিছু করে যদি আমরা আপডেট করি, সেটাকে যদি সেভ করতে চাই, তাহলে আমরা নর্মাল এই সেভে ক্লিক করলেও হবে আর কি, দ্রুততার সাথে সেভ করার জন্য। দ্যাটস ইট। তো আসেন এবার আমরা একটু ডকুমেন্টে ইন ডেপথে যাই। আমরা প্রথমেই চলে যাব হচ্ছে লেআউটে। লেআউটের অপশন, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি একটু লেআউটের বিষয়গুলো দেখি, দেখেন প্রথমত রয়েছে মার্জিন নামের একটা অপশন। এবং এই মার্জিন নিয়ে হচ্ছে কি চিন্তার কিছু নাই। আপনি আমি যে মার্জিনকে ছোটবেলা থেকে চিনে আসছি, সেই মার্জিন আর এই মার্জিন একই জিনিস। তো আমরা এখানে যদি একটু ক্লিক করি, দেখেন এখানে কতগুলো মার্জিনের ক্যাটাগরি দেওয়া আছে, যেমন নর্মাল, ন্যারো, মডারেট, এটসেট্রা, অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। আমরা এখানে রাইট নাও নর্মালটা সিলেক্ট করে দেখতে পাচ্ছি। যদি ন্যারোটা দিই, তাহলে দেখেন এই যে উপর নিচে ডানে বামে স্পেসটা অনেকটা কিন্তু কমে গেছে। আবার যদি এখানে নর্মাল দিই, তাহলে দেখেন আবার নর্মাল হয়ে আসছে। এরকম আর অনেক ক্যাটাগরির মার্জিন আছে, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। আবার আমরা চাইলে কাস্টম মার্জিনে যে নিজেদের ইচ্ছে মতো উপর নিচে ডানে বামে অ্যাডজাস্ট করে, যে টপ লেফট বটম রাইট অ্যাডজাস্ট করে আমরা চাইলে চেঞ্জ করে ওকেতে ক্লিক করলে আমাদের মার্জিনে কিন্তু চেঞ্জ করতে পারি। এই হচ্ছে ব্যাপার। আরেকটা বিষয়, আমরা এই পেজটাকে ফুল ভিউ যদি দেখতে চাই, তাহলে আমরা কিন্তু হচ্ছে এই যে এখানে ছোট একটা কন্ট্রোলার দেওয়া আছে, এটা দিয়ে আমরা চাইলে পেজটাকে জুম ইন জুম আউট করতে পারি, হ্যাঁ। যেমন এই যে জুম করতেছি আমরা, হচ্ছে পেজটা জুম হচ্ছে দেখতে পাচ্ছি, আবার জুম আউট করলে যে জুম আউট হচ্ছে। কেমন, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের যে চাকাটা আছে ওটা ঘোরালেও কিন্তু হয়। তো আসেন, আমরা মার্জিনের ব্যাপারটা দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন দুই রকমের হয়। প্রথমত হচ্ছে পোর্ট্রেট এন্ড দ্বিতীয়ত হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা কিরকমের, যেমন এই যে লম্বা লম্বি যে পেজটা দেখতে পাচ্ছি আমরা রাইট নাও, এটা হচ্ছে মূলত পোর্ট্রেট ওরিয়েন্টেশন। আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে পাশাপাশি প্রস্থটা বেশি প্রশস্ত থাকবে। পোর্ট্রেট মানে হচ্ছে উচ্চতা অনুযায়ী পেজটা বড় থাকবে, হ্যাঁ, প্রস্থটা মানে পাশাপাশি একটু কম থাকবে। আর ল্যান্ডস্কেপ হচ্ছে পাশাপাশি কিন্তু দেখেন এই যে প্রশস্ত বেশি, উচ্চতা কিন্তু তুলনামূলক কম। এইটা মূলত হচ্ছে পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপের ডেফিনেশন। তো এটার উদাহরণস্বরূপ যদি বলি, দেখবেন পরীক্ষার হলে আমরা যে প্রশ্নপত্রগুলো পাই, ম্যাক্সিমাম প্রশ্নপত্রগুলো কিন্তু লম্বাটে হয়, তাই না? দেন আমরা ওই লম্বা পেজটা নিয়ে দেন আমরা লিখি। খাতাগুলো তো আমাদের লম্বাটেই হয়। আবার টানা 2 বছর 4 বছর যুদ্ধ করার পর আমরা যে সার্টিফিকেট পাই, সেই সার্টিফিকেটটা কিন্তু দেখবেন হচ্ছে গিয়ে প্রস্থ অনুযায়ী বেশি প্রশস্ত হয় তুলনামূলক, সার্টিফিকেট বা মার্কশিট গুলা। বুঝতে পেরেছি? সো আমাদের যে প্রশ্নপত্র, সেটা হচ্ছে এক কথা বলতে গেলে পোর্ট্রেট ওরিয়েন্টেশনে থাকে। আর সার্টিফিকেট গুলো কিন্তু কাইন্ড অফ ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে থাকে। এটা কারা কারা বুঝছে তার একটু লাইক একটা মাধ্যমে জানাই। সবাইকে বুঝতে পেরেছি জিনিসটা? সো খুবই সিম্পল একটা ব্যাপার কিন্তু, হ্যাঁ। আশা করি সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আসেন এরপর চলে যাই সাইজে। দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি সাইজ আছে, যেমন লেটার, ট্যাবলয়েড, লিগেল, স্টেটমেন্ট, A3, A4, B4, B5, মেনি মোর সাইজেস টাইপস আর অ্যাভেলেবল। তো এখান থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যে সাইজটা ইউজ করা হয় সেটা মূলত হচ্ছে A4 সাইজটা। যেমন আমরা এই যে অলরেডি A4টা সিলেক্ট করলাম। যদিও এটা খালি চোখে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না, কারণ একটু আগে আমাদের যে পেজটা ছিল এটা কাছাকাছি সাইজটা দেখতে গেলে। বাট এখান থেকে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়েছে, হ্যাঁ। অন্য কোনো সাইজ যদি নেই, এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের সাইজ কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো A4 সাইজটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ইউজ করা হয়। এটার একটা উদাহরণ দিলে আপনারা চিনবেন A4 সাইজটা কোনটা। A4টা হচ্ছে মূলত দেখবেন কম্পিউটারের দোকানে গেলে ওরা কিন্তু কিছু পেজ রেখে দেয় প্রিন্টারের মধ্যে, অথবা আপনি যদি প্রিন্ট করতে যান, প্রিন্টারের মধ্যে না থাকলেও দেখবেন প্রিন্টারের মধ্যে পেজটা দিয়ে দেন আপনাকে প্রিন্ট করে হাতে দিচ্ছে। ওই যে পেপারটা থাকে, ওই পেপারটা কিন্তু মূলত A4 সাইজ। কারা কারা চিনছে তারা একটু লাভ রেখে মাধ্যমে জানাই। সবাই কি চিনতে পারছি A4 সাইজটা কোনটা? দেখবেন কম্পিউটার দোকানে গেলে জেনারেলি আপনি যাই প্রিন্ট করেন না কেন, একটা নির্দিষ্ট সাইজের পেপারে আপনাকে হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে। তো আরো সহজ আরেকটা উদাহরণ দিলে আপনারা আরো ভালো চিনবেন, সেটা হচ্ছে ফটোকপির দোকানে দেখবেন আমরা যে যা কিছু ফটোকপি করাই, যেমন হচ্ছে এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, যাই ফটোকপি করাই না কেন, একটা নির্দিষ্ট সাইজের পেপারই কিন্তু মোটামুটি যুগ যুগ ধরে ফটোকপি হচ্ছে। তো ওই যে ফটোকপির পেপারের যে সাইজটা, ওইটাই মূলত A4 সাইজ। ওইটাই মানে ওই যে পেপারটা, ওইটাকে মূলত A4 সাইজের পেপার বলা হয়। এবার আশা করি সবাই চিনছি। তো এবং A4 সাইজের নাম আসলে A4ই কেন?
এটাও একটু যদি বলি আমার ধারণা থেকে আর কি, সেটা হচ্ছে এটা কোনো রাইট ডেফিনেশন ওরকম আমি খোঁজার চেষ্টাও করি না সত্যিকার অর্থে। বাট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে জামা কাপড়ের যেরকম দেখবেন সাইজ হয় না, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, এরকম হয় না, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এরকম। তো A4 মানে পেপারের সাইজটা হচ্ছে এরকম আর কি ইন্ডিকেট করা হয়, A4, B4, B5, A3, A5, এটা দিয়ে। তো আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এবার আসলে আমরা চলে যে কলামে। কলামের এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি, 1 কলাম, 2 কলাম, 3 কলাম। তো কলামটা বোঝার জন্য আপনাদেরকে একটু চলেন ইন্টারনেট থেকে ঘুরে নিয়ে আসি। গুগলে গেলে আপনাদেরকে কলামটা বোঝাতে সুবিধা হবে। সো আমি হচ্ছে একটু গুগলে যাই, হ্যাঁ, এদের আপনাদের সাথে কলামের ব্যাপারটা শেয়ার করি একটা। ওকে, তো এখানে চলেন আমরা একটু নিউজ পেপার পড়ি, অনেকদিন তো নিউজ পেপার পড়েন না। আসেন আপনাদেরকে একটু নিউজ পেপার পড়াই। তো এখান থেকে আমরা হচ্ছে ছবিতে যাব, এন্ড দেন এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো সুন্দর সুন্দর নিউজ পেপার চলে আসছে। তো আমরা এখান থেকে এই নিউজ পেপারটা একটু চাই। সিম্পল একটা বিষয় আমরা দেখবো, দেখলে চিনতে পারবো যে আসলে কলাম জিনিসটা কি, হ্যাঁ। ওকে, আচ্ছা, যদিও রেজলিউশনটা অনেক লো, বাট আশা করি আমরা দেখে বুঝবো। দেখেন এখানে তিনটা, আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এইখানে আমরা যেটাকে প্যারা বলি না, প্যারা, এই যে দেখেন বাম দিকে একটা প্যারা, মাঝখানে একটা প্যারা, ডান দিকে একটা প্যারা, তাই না? দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা অংশের মানে বাম পাশে একটা অংশ, মাঝখানে একটা অংশ, ডান পাশে একটা অংশ, এই যে মাঝখানে স্পেস গুলো দিয়ে কিন্তু এগুলোকে আলাদা করে বোঝানো হচ্ছে। তার মানে এখানে আমরা তিনটা প্যারা দেখতে পাচ্ছি। এক কথায় এই যে তিনটা অ্যালাইনমেন্ট যে দেখতে পাচ্ছি আমরা, এই বিষয়টাই হচ্ছে মূলত কলাম। এইটাকেই কলাম বলে, এটাই। কারা কারা চিনছি বা বুঝছি তার একটা লাভ রেখটার মাধ্যমে জানাই। সবাইকে বুঝতে পেরেছি জিনিসটা? মানে যে দেখেন নিউজ পেপারের মধ্যে যে তিনটা আলাদা আলাদা অ্যালাইনমেন্ট, এইটাই মূলত হচ্ছে কলাম, হ্যাঁ। এবার আসেন আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় বুঝি যে আসলে কোথেকে কিভাবে নেয়। দেখেন এইখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এই যে এখানে কলামে যদি যাই, এখানে কতগুলো কলাম ক্যাটাগরি আছে, 1, 2, 3, লেফট, রাইট। তো আমরা যেমন যদি কলাম অ্যাপ্লাই করতে চাই, ধরেন আমরা এই তিনটা লাইনকে ধরলাম, ধরে আমরা কলামে গেলাম, গিয়ে আমরা 2 দিলাম, দেওয়া মাত্র দেখেন দুইটা কলাম হয়ে গেছে আলাদা। আবার যদি এটা 3 দেই, তাহলে কিন্তু এটা দেখবেন 3 কলাম হয়ে যাবে। হ্যাঁ, মানে এখানে অনেকগুলো কলাম ক্যাটাগরি দেওয়া আছে। তো ব্যাপারটা হচ্ছে এইটাই মূলত হচ্ছে কলাম আর কি। তো এটার আরো সুন্দর সাধারণ উদাহরণ যদি যদি বলি আপনাদেরকে, তাহলে আপনারা আরো ভালো চিনবেন। সেটা হচ্ছে খেয়াল করে দেখবেন, ছোটবেলায় আমরা যে টেস্ট পেপার বা গাইড বই পড়ছি, মোটামুটি মিনিমাম 8-10 বছর আগে পড়ছিলাম আমি, আপনারাও পড়ছেন ডেফিনেটলি। তো সেই সময় দেখবেন হচ্ছে, মনে করে দেখবেন, ওই গাইড বই বা টেক্সট পেপার গুলোতে সবচেয়ে বেশি 2 কলামটা ইউজ করা হতো। দেখবেন একই পেজের মধ্যে দুইটা আলাদা কলাম, এক 1 থেকে 5 পর্যন্ত এক পাশে বাম পাশে প্রশ্ন, আবার 6 থেকে 10 পর্যন্ত ডান পাশে কিছু প্রশ্ন। এরকম দেখছি না আমরা? মনে আছে কার কার? তার একটা লাভ রেখটার মাধ্যমে জানাই। বুঝতে পারছি জিনিসটা? দেখবেন গাইড বই বা টেক্সট পেপারে কিন্তু 2 কলামটা খুব বেশি দেখা যায়, 2 কলামটা আর কি, হ্যাঁ। এরকম আরো বিভিন্ন জায়গায় খেয়াল করে দেখবেন, নিউজ পেপারে দেখবেন, বাংলাদেশি যে নিউজ পেপার গুলো, ওগুলোতে দেখবেন 7টা পর্যন্ত কলাম থাকে। ঠিক আছে? তো এরকম আর কি ব্যাপারটা। এখানে মোর কলামে গেলে আমরা কিন্তু আরো কলাম নিতে পারি, যেখান থেকে আমরা কলাম নিজেরা ম্যানুয়ালি লিখে 7 যদি দেই, তাহলে 7টা কলাম কিন্তু এখানে আসবে। এই হচ্ছে ব্যাপার। আশা করি কলমের ব্যাপারটা সবাই বুঝতে পেরেছি। এরপর আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পেজ আছে কয়টা? একটাই কিন্তু পেজ আছে এখানে, তাই না? তো আমরা যদি পেজ নিতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব? মানে এখানে একটা পেজ আছে, আমি চাচ্ছি আর একটা নতুন পেজ নিতে। তো পেজ নেওয়ার ক্ষেত্রে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অটোমেটিক ওয়ে, আর একটা হচ্ছে ম্যানুয়াল ওয়ে। অটোমেটিকটা কি রকমের? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই পেজটায় মাত্র 3টা লাইন লেখা আছে, মানে বলতে গেলে 10 ভাগের 3 ভাগ এখানে কমপ্লিট আছে আর কি, বাকি 7 ভাগে কিন্তু ইনকমপ্লিট। তাইলে এখানে বাকি যে 7 ভাগ আছে পেজের জায়গা, এতটুকু যখন আমি লিখে কমপ্লিট করব, তখন আর পেজের জায়গা থাকবে না। তখন যেটা ঘটবে, অটোমেটিকলি আমার নতুন আর একটা পেজ চলে আসবে। মানে এক কথায় প্রথম যে পেজটা আছে বা নির্দিষ্ট যে পেজটা থাকবে, ওই পেজটা পুরোটা যখন ভরে যাবে, তখন অটোমেটিক্যালি আমাদের আরেকটা পেজ চলে আসবে, অটোমেটিক্যালি। ঠিক আছে? এটা হচ্ছে অটোমেটিক প্রসেস। এখন বিষয়টা হচ্ছে এরকম যে না, আমি চাচ্ছি হচ্ছে এই পেজে 3টা লাইন আছে, ফাইন, আমি নতুন আরেকটা পেজ নিয়ে সেখানে আমি ভিন্ন কিছু লিখতে চাচ্ছি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ম্যানুয়ালি পেজ নেওয়ার প্রসেসটা ফলো করতে হবে। সো ম্যানুয়ালি নেওয়ার জন্য যেটা করবো খুবই সিম্পল। এই যেখানে দেখেন ব্রেক্স লেখা, ব্রেক্সে যে আমরা জাস্ট এই যে সিম্পল পেজ লেখা, এখানে একটা ক্লিক করলেই দেখবেন যে আরেকটা পেজ চলে আসছে। ঠিক আছে? দেখেন দুইটা পেজ চলে আসছে, কিন্তু দেখেন আরো যদি পেজ নেই, পেজে ক্লিক করতেছে, যে দেখেন আরো পেজ চলে আসে। এইভাবে যত খুশি তত পেজ কিন্তু আমরা নিতে পারি, হ্যাঁ। জাস্ট সিম্পলি পেজে ক্লিক করলেও হবে। আর যদি এই পেজগুলো আমরা ডিলিট করতে চাই, তাহলে কিবোর্ডের ব্যাক স্পেস বাটনে 2বার করে প্রেস করলেই দেখবেন পেজগুলো আবার চলে যাচ্ছে, যে চলে গেছে কিন্তু অলরেডি সবগুলো পেজ। ওকে, সো দ্যাটস অ্যাবাউট ইট ফ্রম লেআউট। আসেন আরো কিছু বিষয় যদি আমরা একটু খেয়াল করি। দেখেন এখানে ইন্ডেন্ট নামের একটা অপশন আছে। ইন্ডেন্ট মানে হচ্ছে আমরা ধরেন কোন একটা লাইনের সাপেক্ষে কোন একটা জায়গায় আমরা অ্যাডজাস্ট করতে চাচ্ছি। ধরেন আমরা এই নির্দিষ্ট লাইনটার সাপেক্ষে বাম পাশের স্পেসটা আমরা একটু বাড়াতে চাচ্ছি।
তাহলে এই যে লেফটের স্পেসটা আমরা একটু বাড়িয়ে দিলাম, এই যে বাড়তেছে। আবার কমাতে চাইলে কমতেছে। ঠিক তেমনি ডান পাশে করতে চাইলে রাইটে উপরের স্পেসটা ধরেন আমরা বাড়াতে চাচ্ছি, তাহলে উপরে মার্জিনের স্পেসটা যে বাড়িয়ে দিচ্ছি আমরা, বাড়তেছে। কমিয়ে দিলে কমে যাচ্ছে। আবার পুরো লাইনগুলোকে একসাথে ধরেও কিন্তু অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, যে দেখেন পরবর্তী স্পেসটা কিন্তু বাড়তেছে আবার কমতেছে। কেমন? সো দ্যাটস অ্যাবাউট ইট ফ্রম স্পেসিং অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট ফ্রম লেআউট অ্যাজ ওয়েল। তাহলে লেআউটে যে টুলস গুলো আমরা দেখলাম, কারা কারা বুঝছে এবং পারবো তার একটু লাভ রেখের মাধ্যমে জানাই। বুঝছে না বিষয়গুলা? খুবই সহজ কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা টুলস। এই টুলস গুলো ব্যবহারটা আমাদেরকে ভালো করে জানতে হবে। যদি আমরা টুলস গুলো ব্যবহারটা ভালো করে জানতে পারি, তাহলে ওভারঅল মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড যত ধরনের কার্যক্রম আমাদের করতে লাগুক না কেন, সবই আমরা করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আসেন আমরা এই পর্যায়ে চলে আসি হোমে, এন্ড হোম থেকে পরবর্তী টুলস গুলো আমরা চেক আউট করি। এখানে আরো অনেক ইন্টারেস্টিং টুলস আছে। তো প্রথমতই আমরা ধরেন কোন একটা লেখাকে যদি কাস্টমাইজ করতে চাই, যেমন ধরেন আমরা এই লেখাটাকে ডিফারেন্ট একটা স্টাইল দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ফন্ট স্টাইলে যাবো। দেখেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর স্টাইল আছে। হ্যাঁ, আমরা আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু এই স্টাইল গুলো অ্যাপ্লাই করতে পারি। তো এখান থেকে ধরেন আমরা এই ফোর্ট ফন্টটা অ্যাপ্লাই করলাম, করার মতো দেখেন এটা কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই হয়ে আসছে। এরপর আসেন আমরা ধরেন চাচ্ছি এই লেজি ডগ লেখাটাকে একটু বোল্ড করে দেখাতে, মানে একটু মোটা করে দেখাতে। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে বোল্টে ক্লিক করলাম, করার মতো দেখেন এই লেখাটা কিন্তু একটু মোটা হয়ে আসছে। আবার এটা যদি রিমুভ করতে চাই, ক্লিক করলে এটা আবার চলে যাবে। আবার ধরুন আমরা চাচ্ছি পুরো লাইনটাকে একটু ইটালিক করতে, মানে একটা স্টাইলিশ লুক দিতে আর কি। তো ইটালিকে ক্লিক করলাম, দেখেন যে সুন্দর করে এটা কিন্তু ইটালিক হয়ে গেল। আবার এটা যদি রিমুভ করতে চাই, তাহলে ক্লিক করলে এটা কিন্তু আবার চলেও যাচ্ছে। কেমন? এরপর আসেন আমরা যদি পুরো ধরেন এই লাইনটার নিচে আমরা একটা আন্ডারলাইন দিতে চাই, হাইলাইট করার জন্য আর কি। তো আমরা এখানে এই যে আন্ডারলাইনে ক্লিক করলাম, দেখেন একটা আন্ডারলাইন চলে আসছে। ইভেন এখানে আমরা যদি এই অ্যারো বাটনে ক্লিক করি, এখানে আরো অনেক স্টাইলিশ আন্ডারলাইনে কিন্তু আছে। হ্যাঁ, যেমন এই যে ওয়েভ আন্ডারলাইন, ডট ড্যাশ, ডট ডট ড্যাশ, অনেক ধরনের আন্ডারলাইন রয়েছে। ইভেন আন্ডারলাইনে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, কালারও কিন্তু চেঞ্জ করা যায়। যেমন আমরা এই কালারটা দিলাম, চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আন্ডারলাইনটা রিমুভ করতে চাই, ভেরি সিম্পল, আমরা এখানে আন্ডারলাইনে ক্লিক করলে আবার চলে যাবে। দ্যাটস অ্যাবাউট ইট। এরপর আসেন আমরা ধরেন চাচ্ছি যে এই লাইনটার মাঝখান দিয়ে একটা কাটা দাগ চলে যাক, মানে মাঝখান দিয়ে একটা দাগ চলে যাবে, এরকম একটা স্টাইল অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে স্ট্রাইক থ্রু নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করলেই দেখেন লাইনের মাঝখান দিয়ে কিন্তু একটা দাগ চলে গেছে। আবার এটা যদি আমরা রিমুভ করতে চাই, সেম ভাবে ক্লিক করলে আবার চলে যাবে। এরপর আসেন এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম, এবার আমরা একটু অ্যাডভান্স কিছু দেখি। যেমন ধরেন আমরা আহ রাসায়নিক সংকেত লিখি, ধরেন কোন একটা, যেমন পানির রাসায়নিক সংকেত H2O আমরা সবাই জানি। তো এই স্টোর যে টুটা থাকে, এই টুটা কিন্তু একটু ছোট থাকে, প্লাস একটু নিচের দিকে থাকে। খেয়াল করে দেখবেন আপনারা। আর বাই দা ওয়ে আমরা কিন্তু যে কোনো লেখা ছোট বড় করতে পারি। হ্যাঁ, যেমন ধরেন লেখাগুলো ধরলাম, এই যে এখান থেকে ছোট বড় করা যায় এইভাবে। হ্যাঁ, আবার এখানে ক্লিক করলে বড় হয়, এখানে ক্লিক করলে ছোট হয়, এই যে এখান দিয়েও করা যায়। তো যাই হোক, আসেন আমরা যেটা দেখছিলাম। তো H2O মানে হচ্ছে পানির রাসায়নিক সংকেত, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এটা, যে আমরা এটাকে হচ্ছে মানে মেইনলি দেখবেন পানির রাসায়নিক সংকেত বা যে কোনো রাসায়নিক সংকেতের ক্ষেত্রে যে ডিজিট গুলা থাকে, ওই ডিজিট গুলা কিন্তু তুলনামূলক একটু ছোট থাকে, প্লাস একটু নিচের দিকে থাকে। ঠিক আছে, তো এইটা করার জন্য আমরা যদি এখান থেকে ছোট বড় করি, তাহলে কিন্তু ছোট হবে কিন্তু নিচের দিকে যাবে না। তো ছোট হবে নিচের দিকে যাবে কোনটায়, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলে হবে। দেখেন এই যে সাবস্ক্রিপ্টে আমরা ক্লিক করছি, করার মতোই খেয়াল করলে আমরা দেখতে পাবো। দেখেন এই টুটা ছোট হয়েছে, পাশাপাশি এইচ এবং ওর তুলনায় একটু নিচের দিকে কিন্তু আসছে। ঠিক আছে, এটা কিন্তু ঘটবে তখনই যখন আমরা এই সাবস্ক্রিপ্টটা সিলেক্ট করব, এখানে কিন্তু হবে না। তো যাই হোক, এটা একটা ব্যাপার ছিল ছোট্ট। এটা যারা সায়েন্স নিয়ে পড়েন তারা বেশ ভালো করে জানেন রাসায়নিক সংকেত লেখার প্রসেস। আর যারা সায়েন্স নিয়ে পড়ছেন না, তারাও জানেন, কিন্তু অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়ার কারণে ভুলে গেছেন হয়তোবা। তো আসেন আমরা সামনের দিকে আরো আগে, এটা আমাদের গেল। এরপর হচ্ছে আমরা চলো একটা সূত্র লিখি। যেমন হচ্ছে আমরা লিখি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, সূত্র লিখলাম। এখন এই সূত্রটাকে আসলে প্রপারলি হয়েছে? সূত্র কিন্তু প্রপারলি হয়নি। কেন হয়নি? কারণ আমাদের এই টুটা স্কোয়ার আকার নিতে হবে। সো স্কোয়ার আকারে নেওয়ার জন্য আমরা যেটা করব, সিম্পলি এই টুটাকে ধরবো, দেন আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে এই টুটাও ধরবো এবং এই টুটাও ধরবো। ধরে এই সাবস্ক্রিপ্টের পাশে দেখেন ছোট্ট একটা অপশন আছে, যেটা নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমরা এখানে একটা ক্লিক করবো, করার মধ্যে দেখতে পাচ্ছি সুন্দর করে আমাদের স্কোয়ার হয়ে আসছে কিন্তু টু গুলা। কেমন? তো এটা আমরা করলাম কিসের মাধ্যমে? এই যে সুপারস্ক্রিপ্টের সাহায্যে। এভাবে করে আমরা যত ধরনেরই আমাদের সূত্রসেন্ট্রিক ব্যাপার থাকবে না কেন, বা পাওয়ার আকারে কোনো কিছু আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, জাস্ট সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে। এনিওয়েজ, দ্যাটস অ্যাবাউট ইট। এই ছিল ব্যাপার স্যাপার। এবার আসেন আমরা এই টেক্সট গুলোকে আরো যদি কাস্টমাইজ করতে চাই, যেমন ধরুন আমরা এই লেখাটাকে আরো কাস্টমাইজ করতে চাই, তাহলে এখানে টেক্সট এফেক্ট নামের একটা অপশন আছে। এখানে বাই ডিফল্ট কিছু এফেক্ট দেওয়া আছে, এগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। আবার নিজেরা ম্যানুয়ালি চাইলে কাস্টমাইজ করতে পারি। যেমন আমরা এখানে আউটলাইনে যাচ্ছি, যাওয়ার পর আমরা এখানে ধরেন কোন একটা আউটলাইন যদি দেই, লাইক আমরা এই লাইট ব্লু কালারটা দিলাম, দেওয়া মাত্র কিন্তু এটা চেঞ্জ হয়ে আসছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে হচ্ছে যে দেখতে পাচ্ছি একটা লাইট ব্লু অ্যাম্বিয়েন্ট ভাইব কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসছে।
এবার আমরা যদি এটা থিকনেসটা কমাতে বাড়াতে চাই সেটা কিন্তু পসিবল। যেমন এখানে আমরা এই যে মানে এখানে দেখতে পাচ্ছি 1/4 পিটি, তারপর হচ্ছে 1/2 পিটি মানে হাফ, এরকম আর কি অনেকগুলো অপশন দেওয়া আছে। এগুলো আমরা চাইলে চেক আউট করতে পারি থিকনেসটা অ্যাডজাস্ট করার জন্য। তো আমরা একটা পারফেক্ট থিকনেস রাখি, যেমন আমরা ধরেন এখানে 1 পিটি দিলাম, দ্যাটস ইট। এরপর আসেন আমরা যদি আরো কাস্টমাইজ করতে চাই, যেমন এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দিতে পারি। পিছনে যে হালকা হালকা একটা শ্যাডো ভাইব আসছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে এখন। এরপর আমরা আরো কাস্টমাইজ করতে পারি, এখানে রিফ্লেকশন এফেক্ট রয়েছে। তারপর হচ্ছে আমরা যদি গ্লো দিতে চাই, ব্যাকগ্রাউন্ডে দেখেন যে হালকা একটা কিন্তু গ্লো ভাইব আসছে, টেক্সচারের দিকে খেয়াল করলে কিন্তু দেখা যায়। তবে আমরা অতিরিক্ত করবো না, যতটুকু দেখতে সুন্দর লাগে ততটুকু আমরা রাখার চেষ্টা করবো আর কি, হ্যাঁ। এরপর আসেন আমরা যদি কোনো একটা জায়গায় হাইলাইট করতে চাই, ধরেন আমরা চাচ্ছি জাম্পস লেখাটাকে একটু হাইলাইট করতে, তাহলে এখানে হাইলাইট কালারে যে আমরা ইয়েলো কালার করে দিলাম, এই যে হাইলাইট হয়ে আসছে কিন্তু। এবার ধরেন আমরা চাচ্ছি লেজি ডগটাকে, বা দি লেজি ডগটাকে হচ্ছে আমরা হাইলাইট করতে, তো আমরা গ্রিন কালার করে দিলাম। দেখেন এটা কিন্তু একটু হাইলাইট হয়ে আছে, তাই না? হাইলাইটের কিন্তু মার্কার পাওয়া যায় 40-50 টাকা দামের। কারা কারা ইউজ করছি লাভ রেটের মাধ্যমে জানাবো, ইউজ করছি না সবাই? ছোটবেলায় কিন্তু ইম্পর্টেন্ট কোনো লাইন থাকলে আমরা কিন্তু রিডিং পড়ার সময় মার্ক করে রাখতাম, তাই না, যে এটা আমার ইম্পর্টেন্ট লাইন, পরীক্ষায় কাজে লাগতে পারে। তো ওইটারই আর কি ডিজিটালাইজড যে বিষয়টা, সেটা হচ্ছে মূলত এটা আর কি, হ্যাঁ। তো এখানে আমরা যদি এটাকে রিমুভ করতে চাই, আবার পুরোটাকে ধরে আমরা এখানে নো কালারে দিলে এটা আবার চলেও যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু দেখলাম, কিন্তু এই যে টেক্সটের ভেতরের যে ব্ল্যাক কালার, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারিনি। তাহলে টেক্সটের ভেতরের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা সিম্পলি যেই জায়গাটা আমরা সিলেক্ট করবো, সেই জায়গাটাকে আমরা নিলাম। নেওয়ার পর আমরা এই যে ফন্ট কালার নামের একটা অপশন আছে, এখানে যে আমরা যে কালারটা অ্যাপ্লাই করতে চাই সেই কালারটা সিলেক্ট করলে কিন্তু ভেতরকার কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন আমরা ভেতরে রেড কালার দিলাম, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে রেড কালারে, হ্যাঁ। এরকম ভাবে আমরা যে কালারে দিই না কেন চেঞ্জ হবে। তো আমি এখানে ডার্ক ব্লু কালারটা দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। এনিওয়েজ দ্যাটস অ্যাবাউট ইট। এরপর আসেন আমরা একটা হেডলাইন ক্রিয়েট করি বা টাইটেল ক্রিয়েট করি। যেমন আমরা টাইটেল দিলাম হচ্ছে এমএস ওয়ার্ড, ওকে। তো আমরা এই লেখাটাকে চাচ্ছি একদম মাঝখানে নিয়ে আসতে, সেন্টারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো বা উপায় কি? সেক্ষেত্রে আমরা এই যে দেখেন এখানে অ্যালাইনমেন্ট নামের একটা অপশন আছে এখানে, মানে এই পোর্শনটাকে অ্যালাইনমেন্ট বলে। বাট এখানে অ্যালাইনমেন্ট শব্দটা হয়তো বা এই যে ইউজ করছে এখানে দেখা যাচ্ছে, যাই হোক ওটা মুখ্য না, আপনারা বুঝলি হলো। তো এখানে দেখেন আমরা এখানে যদি সেন্টারে আনতে চাই, জাস্ট সিম্পলি সেন্টারে ক্লিক করলে যে দেখেন সেন্টারে চলে আসে, রাইটে নিলে রাইটে, লেফটে নিলে লেফটে। তো আমরা সেন্টারে আনতে যাচ্ছি, সেন্টারে ক্লিক করার মতো দেখেন উইদিনে ক্লিক, এর কিন্তু আমাদের মাঝখানে চলে আসছে। এরপর আসেন আমরা একটা লিস্ট ক্রিয়েট করি। যেমন আমরা এখানে লিখি স্টুডেন্টস লিস্ট, ওকে। এন্ড দেন এখানে কিছু ভাই বোনের নাম লিখি আমরা। যেমন ধরেন আমরা লিখি শামীম, তারপর হচ্ছে সাইফুল আমিন, এরপর হচ্ছে আমরা আরো লিখি হুম, নাইম, ওকে। তো আমরা তিনটা ভাইদের নাম নিলাম, বোনেরা আবার একটু মন খারাপ করতে পারি, এই জন্য কিছু বোনেদের নাম নেওয়ার চেষ্টা করি। ওকে, প্রিয়াঙ্কা দেবনাথ, এবং আমরা আরেকটা বোনের নাম নিই নাফিসা। আচ্ছা, তো আমরা পাঁচটা ভাই বোনের নাম নিলাম। তো আসেন নামগুলো কেন নেওয়া সেটা দেখি আমরা। তো নামগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ছোট্ট একটা টুলস দেখবো রাইট নাও, এটা নাম দিয়ে না, যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য, বাট আমি জাস্ট নাম দিয়ে উদাহরণ দিচ্ছি। তো ধরেন এই নামগুলোকে আমরা সিলেক্ট করলাম, এখন চাচ্ছি এই নামগুলোকে আমরা একটা লিস্টের আওতাধীন করতে। যদি এটা একটা লিস্ট হয়ে আছে কাইন্ড অফ, কিন্তু এরকম গোছালো কোনো লিস্ট, নাম্বার দেওয়া বা এবিসিডি দেওয়া ওইরকম কিন্তু কোনো লিস্ট হয়নি। তাহলে একটা সুন্দর লিস্ট যদি আমরা করতে চাই, তাহলে এখানে যে বুলেট নামের একটা অপশন আছে, এখানে যদি যাই দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছোট ছোট অপশন দেওয়া আছে, যেমন এই যে ফিল্ড সার্কেল, ব্ল্যাঙ্ক সার্কেল, তারপর হচ্ছে ফিল্ড স্কোয়ার, মানে অনেকগুলো বিভিন্ন স্টাইলের শেপ আছে, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। ইভেন আমরা যদি নাম্বার দিয়ে সিরিয়ালাইজ করতে চাই সেটা কিন্তু পসিবল, যে দেখেন 1 2 3, তারপর হচ্ছে 1 2 3 ব্র্যাকেট, অনেকগুলো সুন্দর সুন্দর ওয়ে আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা এখানে যদি হাজার হাজারও থাকে জাস্ট সিম্পলি সিলেক্ট করে একটা ক্লিক করলেই আমাদের কিন্তু লিস্ট হয়ে আসবে। খুব ইজি ইজি ছোট ছোট টুলস। এখন এখানে দেখেন নাম্বারটা কিন্তু হচ্ছে পড়তেছে স্টুডেন্টের উপরে, নামের উপরে পড়তেছে না। দেখেন এই যে ভাঙা আসতেছে না, শামীম নামের উপরে বা শামীম নামের সামনে ওয়ান আসার কথা, বাট আসছে স্টুডেন্ট লেখাটার আগে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে এখানে একটা এন্টার প্রেস করলে দেখবেন ঠিক হয়ে গেছে। আমরা এটাকে সিলেক্ট করে এবার হচ্ছে 1 2 3 সিলেক্ট করলাম। তাও যদি না হয় তাহলে আমরা এখানে যে একটা ব্যাক স্পেসে ক্লিক করলে যে অ্যাড্রেস হয়ে যাবে, ওকে। তো যাই হোক, হয়ে গেল আমাদের সুন্দর একটা লিস্টের ব্যাপারটা আমরা দেখলাম। এবার আসেন আমরা এইখানেও একটা স্পেসের ব্যাপার রয়েছে, যেমন আমরা পুরো লেখাগুলোকে ধরলাম, ধরে এখানে আমরা যদি যাই, যেমন দেখেন এখানে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং নামের একটা অপশন আছে, এখান থেকে আমরা 3.0 সিলেক্ট করলাম। তখন আমরা দেখেন প্রত্যেকটা লাইনের মধ্যবর্তী ডিস্টেন্সটা কিন্তু ম্যাক্সিমাম পর্যায়ে চলে গেছে। আবার এটা যদি কমিয়ে আনি 1.0 দেই, তাহলে আবার এটা কিন্তু কমে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এরপর আসেন আমরা দেখতে পাচ্ছি পুরো পেজটা যদিও আমাদের হোয়াইট,
বাট আমরা চাচ্ছি যে এই নির্দিষ্ট 3টা লাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডিফারেন্ট হোক। তো আমরা 3টা লাইনকে ধরলাম, ধরার পর এখানে আমরা এই শেডিং এ যদি যাই, দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দর করে কালার অপশন দেওয়া আছে। তো আমরা ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক ব্লু দিলাম। দেখেন এই 3টা লাইনের সাপেক্ষে পেছনের বা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে, বাট পুরো পেজটা কিন্তু আমাদের যে কালার সেই কালারই আছে। মানে নির্দিষ্ট কোনো জায়গায় যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে এটা অ্যাপ্লাই করতে পারি। আবার রিমুভ করতে চাইলে যে সিম্পলি যে আমরা নো কালারে দিলেই চলে যাচ্ছে। এরপর আসেন আমরা চাচ্ছি ধরেন কোন একটা জায়গায় যদি আমরা বর্ডার দিতে চাই, যেমন আমরা এই লাইনগুলোকে ধরলাম, ধরে এখানে যে বর্ডার অপশন আছে, এখানে বটমে দিলে নিচে একটা দাগ দেখতে পাচ্ছি আমরা, টপে দিলে যে দেখেন উপরে একটা দাগ আসছে, লেফট রাইট অল বর্ডার দিলে পুরোটা লাইনে কিন্তু হচ্ছে একটা বর্ডারের আওতাধীন চলে আসছে। এটা আমরা রিমুভ করতে চাইলে আবার ধরে নো বর্ডারে দিলে দেখবেন বর্ডার গুলো আবার চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এরপর আমরা আসেন আরো কিছু ইন্টারেস্টিং টুলস দেখি, যেমন এখানে ফাইন্ডে যদি আমরা যাই, ধরেন কোনো কিছু যদি আমরা খুঁজতে চাই, ফর এক্সাম্পল আমরা মিস্টার শামীমকে খুঁজতেছি। সো খোঁজার জন্য আমরা সিম্পলি এখানে শামীম লিখলাম, লিখা মাত্র দেখেন আমাদের এক্সপেক্টেড রেজাল্ট এখানে ইয়েলো কালার করে বলছে যে এটাই আমি খুঁজতেছি বা কাইন্ড অফ। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ফাইন টুলস এর কাজ। তো কোনো কিছু যদি আমরা খুঁজতে চাই এই টুলসটা ইউজ করতে পারি। আবার আরো ইন্টারেস্টিংলি যদি কোনো কিছু আমরা রিপ্লেস করতে চাই ডিরেক্টলি, ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যত ডগ আছে সব ডগ গুলো আমরা ক্যাট বানিয়ে দিতে চাই, এই যে যত ডগ আছে, হ্যাঁ। তো এই জন্য আমরা ফাইন্ডে লিখলাম ডগ আর রিপ্লেসে দিলাম ক্যাট, দিয়ে আমরা রিপ্লেস অলে দিচ্ছি। দেওয়া মাত্র দেখেন যত ডগ ছিল আমাদের সব কিন্তু সুন্দর করে ক্যাট হয়ে গেছে। ক্লিয়ার? সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো দ্যাটস অ্যাবাউট ইট ফ্রম হোম। তো হোমের যে টুলস গুলো আমরা দেখলাম খুব ইন্টারেস্টিং, অনেকগুলো টুলস ছিল। এই টুলস গুলো আমরা কারা কারা বুঝছি এবং পারবো তার একটু লাভ রেখে মাধ্যমে জানাই। পারবো আমরা সবাই? ব্যবহারটা বুঝছি কিনা? খুবই সিম্পল কিন্তু টুলস গুলা, হ্যাঁ। এই টুলস গুলোর প্র্যাকটিস করতে হবে আমাদেরকে, তাহলে আরো ভালো করে আমাদের আয়ত্তে আসবে। এই টুলস গুলো ব্যাপারটা আমাদেরকে বেসিক্যালি জানতে হবে। তো আসেন এরপর আমরা যাই হচ্ছে ইনসার্টে। ইনসার্টে দেখেন আরো অনেকগুলো ইন্টারেস্টিং টুলস আছে। তো প্রথমত আমরা যদি কোনো ছবি আনতে চাই ডকুমেন্টে, সেটা কিন্তু পসিবল। তো এই ক্ষেত্রে আমরা পিকচার্সে যাচ্ছি, ধর হচ্ছে দিস ডিভাইস। আমরা যদি কোনো ছবি আনতে চাই দিস ডিভাইসে গেলাম, অ্যান্ড দেন ধরেন হচ্ছে আমরা একটা ছবি আনি ডেস্কটপ, অ্যান্ড দেন এখানে আশা করি কিছু ছবি টবি আছে। আচ্ছা ধরেন আমরা এই ছবিটা নিলাম। সো নেওয়ার দেখেন এটা কিন্তু আমাদের স্ক্রিনে চলে আসছে। ঠিক আছে, ভেরি সিম্পল। এবং এখানে দেখেন অনেকগুলো কন্ট্রোলার দেওয়া আছে, এই কন্ট্রোলার গুলো দিয়ে চাইলে আমরা ছবিটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারি, হ্যাঁ। তো এই যে ছোট ছোট বড় করা যায়। এছাড়াও আমরা ছবিটাকে যদি মুভ করতে চাই, টেনে হচ্ছে মুভ করা যায় আর কি, এরকম ভাবে। শুধু তাই না, আমরা ছবি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, রিমুভ ব্যাকগ্রাউন্ডে গেলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আবার যদি ডিফারেন্ট ডিফারেন্ট কোনো কালার অ্যাপ্লাই করতে চাই বা ফিল্টার দিতে চাই, এখানে অনেকগুলো ফিল্টার আছে, মানে যে কারেকশনে কতগুলো ফিল্টার আছে, কালারে অনেকগুলো ফিল্টার আছে, তারপর হচ্ছে এখানে যে আর্টিস্টিক এফেক্ট অনেকগুলো ফিল্টার আছে। এগুলো আমরা চাইলে প্রয়োজনীয়তা অনুযায়ী ইউজ করতে পারি। এরপর আমরা এই ছবিটাকে দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রেম আছে এখানে, এই ফ্রেম গুলো আমরা চাইলে ইউজ করতে পারি। আর ছবিটা আমি একটু ভিজিবল করি, এবার ফ্রেমটা দেখতে পাবো। এই যে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর ফ্রেম আছে, এটা কিন্তু ছবিতে অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ। তো আমরা খুব বেসিক একটা ফ্রেম নিই, এই ফ্রেমটা নিলাম, দেখেন এই যে অ্যাপ্লাই হয়ে আসছে। আবার এই ফ্রেমের যদি আমরা বর্ডারের কালার চেঞ্জ করতে চাই সেটাও পসিবল। আমরা এখানে যে পিকচার বর্ডারে যাচ্ছি, দেন আমরা ধরেন এই কালারটা অ্যাপ্লাই করলাম, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এরপর আমরা পিকচারে যদি কোনো এফেক্ট দিতে চাই সেটা কিন্তু পসিবল। আমরা পিকচার এফেক্টে গেলাম, দেন এই যে দেখতে পাচ্ছি শ্যাডো টাইপ এফেক্ট আছে, এগুলো আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। তারপর হচ্ছে আমরা চাইলে রিফ্লেকশন দিতে পারি, হ্যাঁ, এই যে হালকা একটা রিফ্লেকশন আসছে ছবির। তারপরে গ্লো দিতে পারি, চতুর্দিকে দেখেন হালকা একটা অ্যাম্বিয়েন্ট ভাইব আসছে, ইয়েলো কালার বা ব্লু কালার যেটা আমরা সিলেক্ট করি না কেন, এরকম। এরপর আমরা 3D এফেক্ট যদি দিতে চাই, দেখেন এই যে 3D টাইপ একটা এফেক্ট কিন্তু এখানে আসছে, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। বেবেল মানে একটু পাথরের মতো দেখতে হয়, ফ্রেম অ্যাপ্লাই এর কারণে এটা বোঝা যায় না, ফ্রেম ছাড়া এটা অ্যাপ্লাই করলে বেশ ভালো বোঝা যায়। তারপর সফট এজ মানে চতুর্দিকটা দেখবেন ফ্রেম দেওয়ার কারণে এটা আসতেছে না, ফ্রেমটা না থাকলে দেখবেন চতুর্দিকটা একটু মানে একটু কি বলে ঘোলাটে হয়ে আসে আর কি। এটা হচ্ছে এরকম কাইন্ড অফ একটা এফেক্ট। তো যাই হোক, এই এফেক্ট গুলো আমরা চাইলে আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী ইউজ করতে পারি। আবার ছবিটাকে যদি আমরা ক্রপ করতে চাই সেটাও পসিবল। আমরা এখানে যে ক্রপে যে ধরুন উপরের স্পেসটা একটু কমিয়ে দিচ্ছি এবং নিচের স্পেসটা ধরেন আমরা একটু কমিয়ে দিলাম, দেখেন এই যে স্পেসটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। ইভেন আরেকটা বিষয় আমরা যেটা ফেস করতে পারি সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয় আপনাদের ফেস হতে পারে, সেটা হচ্ছে ছবিটা মুভমেন্টের ক্ষেত্রে। ধরুন আমরা ছবিটাকে কোনো জায়গায় মুভ করতে যাচ্ছি, অনেক সময় যেটা হয় ছবিটা কিন্তু কমফোর্টেবলি মুভ হয় না। যেমন এই যে ছবিটা মুভ হচ্ছে বাট খুব একটা কমফোর্টেবলি মুভ হচ্ছে না। যেমন ধরেন আমি চাচ্ছি ছবিটাকে এই কোনায় আনতে, এই কোনায় কিন্তু ছবিটা যাচ্ছে না, আমি কিন্তু টানতেছি, হ্যাঁ, বাট যাচ্ছে না। তো এই ক্ষেত্রে সলিউশন কি? এই ক্ষেত্রে সলিউশন হচ্ছে আমরা এখানে একটা অপশন পাবো যেটার নাম হচ্ছে র্যাপ টেক্সট। এখানে যে আমরা এই মাঝখানে যেটাই সিলেক্ট করি না কেন, ধরেন আমরা ইন ফ্রন্ট অফ টেক্সটটা সিলেক্ট করলাম, এখন ছবিটা ইজিলি মুভ করবে এবং যেখানে আমরা খুশি রাখতে পারবো। তো আমরা ধরেন এই ছবিটাকে এখন এখানটায় রেখে দিচ্ছি, এটা কিন্তু এখানেই থাকবে। ক্লিয়ার? তো এটা আমরা করলাম কোথেকে? র্যাপ টেক্সটে যে এই অপশনটা সিলেক্ট করার মধ্যে দিয়ে। যদি ছবি মুভমেন্টে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করবো। এনিওয়েজ আসেন আমরা আরো কিছু টুলস দেখি ইনসার্টে যে।
সেখানে এটা দেখলাম। এরপর আমরা যখন শেপ দেখি, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর স্টাইলিশ শেপ আছে। আমরা খুব সিম্পল একটা শেপ যদি নেই, যেমন ধরেন আমরা এই অ্যারো শেপটা নিলাম। শেপকেও কিন্তু চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি। দেখেন এখানে দুইটা কন্ট্রোলার আছে, ইয়েলো কালার দেওয়া। এটা দিয়ে আমরা থিকনেসটা অ্যাডজাস্ট করতে পারি, আর এটা দিয়ে লেংথ বা দূরত্বটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। এছাড়া এগুলো দিয়ে তো আমরা কন্ট্রোল করতে পারি। শুধু তাই না, আমরা চাইলে শেপেরও কালার চেঞ্জ করতে পারি। আমরা চাইলে শেপের আউটলাইন চেঞ্জ করতে পারি। ধরেন আমরা আউটলাইন দিলাম এই কালার, তারপর হচ্ছে আমরা আউটলাইনের একটু পুরুত্বটা বাড়িয়ে দিতে চাইলে সেটা কিন্তু পসিবল, যে থিকনেসটা বেড়ে গেছে। এবং আমরা পিকচারে যে এফেক্ট গুলো দেখেছিলাম, সেই এফেক্ট গুলো কিন্তু আমরা শেপেও দেখতে পাবো। হ্যাঁ, যেমন আমরা শেপে গেলাম, শেপ ফরম্যাটে, এই যে দেখেন এখানে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, এটসেট্রা, এই এফেক্ট গুলো কিন্তু শেপেও অ্যাপ্লিকেবল। ওকে, এই এফেক্ট গুলো অনেক জায়গায় অ্যাপ্লিকেবল, টেক্সটে, শেপে, যে কোনো জায়গায় আমরা চাইলে এই এফেক্ট গুলো অ্যাপ্লাই করতে পারি। আর ডকুমেন্টের সুবিধার্থে বা হচ্ছে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে আর কি। তো যাই হোক, এই হচ্ছে শেপের ব্যাপার স্যাপার। তো শেপটা নিয়ে আহামরি দেখানো কিছুই নাই, এই এরকমেরই মূলত বিষয়টা। বাট শেপে এখানে অনেকগুলো স্টাইলিশ শেপ আছে। এগুলো আমরা প্র্যাকটিস করবো প্রচুর পরিমাণে। প্র্যাকটিস করলে এগুলো মনে থাকবে, দেন আপনি রাইট টাইমে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আদার্স কিন্তু মনেও থাকবে না, ইমপ্লিমেন্টও করা হবে না। বিষয়টা হচ্ছে এরকমের। তো আসেন এরপর সামনের দিকে আরো আগে আমরা। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আইকনস রয়েছে, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আইকন গুলো পাওয়ার জন্য ডেফিনেটলি ইন্টারনেটটা খুব ইম্পর্টেন্ট। সো এই যে লোড হচ্ছে আর কি, একটু আমি তো জুমে কানেক্টেড, এই জন্য একটু সময় নিচ্ছে আর কি। আপনারা যখন নিবেন তখন দেখবেন উইদিন এ ক্লিক চলে আসবে খুব ফাস্ট। আর বাংলাদেশের নেটের অবস্থা ভালো না। তো যাই হোক, দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছি যত ধরনের আইকন আমাদের লাগবে আর কি, ধরেন কোনো একটা ডকুমেন্টে যদি লেগে থাকে। সো এয়ারপ্লেন থেকে শুরু করে এই যে ব্ল্যাক কালারের স্মাইলি ফেস, হোয়াইট কালারের স্মাইলি ফেস, তারপর হচ্ছে অ্যাপেল, তারপর এটা সার্কেল কাইন্ড অফ, যাই হোক এখানে ছোট্ট বাচ্চা বসে আছে হামাগুড়ি দিচ্ছে। ওভারঅল যত ধরনেরই আমাদের সাইন সিম্বল প্রয়োজন হোক না কেন, সাইন সিম্বল বলতে আইকন প্রয়োজন হোক না কেন, সবকিছু কিন্তু আমরা এখানে পাবো। শুধু আইকনই না, এখানে আমরা যদি হচ্ছে স্টিকার চাই, ইলাস্ট্রেশন যদি চাই, সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল। হ্যাঁ, তো ধরেন আমরা এখান থেকে এয়ারপ্লেনটা নিলাম, নিয়ে ইনসার্টে ক্লিক করলাম, করার পরে দেখেন এটা কিন্তু চলে আসে। এবং এটা কিন্তু খুব ভালো রেজলিউশনের, আমরা যেভাবে খুশি অ্যাডজাস্ট করতে পারি, এটা কিন্তু ফাটবে না। ঠিক আছে, খুব ভালো কোয়ালিটি রেজলিউশন। তো আমরা এটাকে হচ্ছে ছোট করে একটা জায়গায় বসিয়ে দিচ্ছি, এটাই ছিল বিষয় আর কি। এটার ক্ষেত্রে আমরা এই যে দেখেন মুভ করতে পারতেছি না কিন্তু, হ্যাঁ দেখেন এই যে আমি ডান দিকে টানতেছি, আসতেছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, র্যাপ টেক্সে যে এটা দিয়ে দিব, এই যে দেখেন এখন এটা কিন্তু মুভ হচ্ছে ইজিলি। ওকে, এটা আপাতত এখানে রাখলাম। এরপর আসেন আমরা যদি আরো কিছু বিষয় দেখি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 3D মডেলস। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং অনেক ধরনের 3D মডেল আছে। আমরা ডকুমেন্টের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এই 3D মডেল গুলো চাইলে কিন্তু ইউজ করতে পারি। এখানে অনেক অনেক ধরনের, মানে কি নাই এটাই হচ্ছে আমার জানা নাই আসলে। সবই আছে কাইন্ড অফ, বলতে গেলে 3D মডেল, মানে দৈনন্দিন জীবনের যা যা লাগে আর কি। তো ধরেন এখান থেকে আমরা একটা ল্যাপটপ নেই, মাইক্রোসফট প্রোডাক্টস। এখান থেকে আমরা হচ্ছে একটা ল্যাপটপ নিই ফর এক্সাম্পল। আমরা এই ল্যাপটপটা নিলাম, নিয়ে ইনসার্টে ক্লিক করলাম। একটু সময় নেবে ইনসার্ট হতে, ইন্টারনেট থেকে আসতে আর কি। ওকে, সো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের মাঝে কিন্তু হচ্ছে হুম, আর অলরেডি কিন্তু আমাদের ল্যাপটপটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এটা তো দেখতে একটা ইমেজের মতোই লাগতেছে স্বাভাবিকভাবে, তাহলে এটা মানে স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, এটার হচ্ছে একটা মিনিট। ওকে, এটার স্পেশালিটি হচ্ছে এই যে এখানে একটা কন্ট্রোলার আছে, এটা দিয়ে আমরা চাইলে এটাকে কন্ট্রোল করে, এই যে দেখেন থ্রি ডাইমেনশনাল একটা ব্যাপার কিন্তু হচ্ছে এখানে। হ্যাঁ, ইভেন দেখেন শ্যাডোটা পর্যন্ত 3 ডাইমেনশনাল ভাবে এফেক্ট প্রদান করতেছে। হ্যাঁ, দেখেন হালকা একটা শ্যাডো আছে পেছনে। তো যাই হোক, এইটাই মূলত হচ্ছে 3D মডেলের বৈশিষ্ট্য আর কি। তো আমরা এটাকে চাইলে এইভাবে করে যে কোনো মাধ্যমে অ্যাডজাস্ট করে আমরা ডকুমেন্টে ইউজ করতে পারি। তো এটা আমরা পেলাম কোথায়? ইনসার্টের এখানে এসে 3D মডেলস। ওকে, এরপর আসেন আমরা চলে যাচ্ছে স্মার্ট আর্টে। স্মার্ট আর্টের নামটা যেরকমের, কাজটা ওই রকমের স্মার্ট। আমরা যদি কোনো ইনফরমেশনকে একটু স্মার্টলি ফুটিয়ে তুলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্মার্ট আর্টে ইউজ করতে পারি। হ্যাঁ, যেমন ধর আমরা এই স্মার্ট আর্টটা নিলাম, নিয়ে আমরা ওকে ক্লিক করলাম। যেখানে ধরেন আমরা কোনো একটা ইনফরমেশন দিচ্ছি, যেমন ধরেন আমরা দিচ্ছি ফেসবুক। ধরেন ফেসবুকের একটা আপডেট আসছে 2016-তে, কথার কথা। তো আমরা এটা লিখলাম। দেন ধরেন হচ্ছে ওকে, আমরা এখানে আরেকটা দিলাম 2019, এন্ড আরেকটা দিলাম হচ্ছে 2022। কথার কথা আর কি, ফেসবুক তো প্রতি মাসে আপডেট নিয়ে আসে, এরকম একটা ব্যাপার। বাট আমি বোঝানোর জন্য এখানে লেখা। তো এইটাকে আমরা চাইলে কিন্তু আরো কাস্টমাইজ করতে পারি। যেমন এখানে অনেকগুলো স্টাইল আছে, এগুলো চাইলে ইউজ করা যায়। যেমন এখানে যে ইন্টেন্স এফেক্ট, হালকা একটু শ্যাডো শ্যাডো ভাইব আছে। তারপর হচ্ছে এখানে মডারেট এফেক্ট, অনেক ধরনের এফেক্ট আছে। ইভেন এখানে 3D কিছু এফেক্ট আছে, এইগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। দেখেন এই যে অ্যাপ্লাই হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো ইন্টেন্স এফেক্টটা দিলাম।
এরপর আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারি, ধরেন আমরা এই কালারটা দিলাম, এই যে চেঞ্জ হয়ে গেল। ইভেন পুরো স্টাইলটা যদি চেঞ্জ করতে চাই সেটা কিন্তু পসিবল, এখান থেকে যে যে কোনো স্টাইল আমরা সিলেক্ট করলে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে আসবে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্মার্ট আর্টের। এরপর আসেন আমরা আরো কিছু টুলস যদি দেখি। ওকে, আমরা ইনসার্টে যাই। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেবিল। টেবিলটা খুব ইন্টারেস্টিং, কয়েকটা ওয়েতে টেবিল নেওয়া যায়। যেমন মাউসের কার্সরটা আমরা যে কয়টা ঘরের উপরে রাখবো, সেই কয়টা ঘরে কিন্তু আমাদের স্ক্রিনে চলে আসবে, হ্যাঁ, টেবিলটার। আবার যদি আমরা এখানে ইনসার্টে যাই, ম্যানুয়ালিও আমরা চাইলে টেবিল নিতে পারি। তো ম্যানুয়ালি গেলাম, যাওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে কলাম, আরেকটা হচ্ছে র। তো কলাম এবং র জিনিসটা কি? কলাম মানে হচ্ছে লম্বা লম্বি, মানে লম্বা লম্বি আমরা কয়টা ঘর নিতে চাই। তো ধরেন আমরা লম্বা লম্বি 4টা ঘর নিতে চাই। আর র মানে হচ্ছে পাশাপাশি, আনুভূমিক ভাবে পাশাপাশিও ধরেন আমরা 4টা ঘরে নিতে চাই। তো আমরা 4 লিখলাম, লিখে আমরা ওকেতে ক্লিক করলাম, করার মধ্যে দেখতে পাচ্ছি সুন্দর করে আমাদের কিন্তু কলাম এবং র অনুযায়ী 4টা ঘর চলে আসছে। আমরা যদি একটু গুনে দেখি, দেখেন লম্বা লম্বি একটা দুইটা তিনটা 4টা ঘর, এবং পাশাপাশিও একটা দুইটা তিনটা 4টা ঘরে কিন্তু রয়েছে। এই হচ্ছে ব্যাপার। এরপর আমরা যদি এই টেবিলটাকে কাস্টমাইজ করতে চাই, সেটা কিন্তু পসিবল। যেমন আমরা এখানে অনেকগুলো কালার অপশন দেখতে পাচ্ছি, কালার গুলো চাইলে অ্যাপ্লাই করতে পারি। ধরেন আমরা এই কালারটা দিলাম, দেখেন এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। আবার ইন্ডিভিজুয়াল ঘরের কালারে কিন্তু চেঞ্জ করা যায়। ধরেন আমরা প্রথম ঘরের কালার দিলাম হচ্ছে লাইক ডার্ক ব্লু, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আবার অন্য কোনো ঘরের যদি কালার দিতে চাই, যেমন ধরেন আমরা এখানে হচ্ছে ইয়েলো কালার দিলাম, এই যে চেঞ্জ হয়ে গেছে। আবার এটার ধরেন আমরা এই কালার দিলাম, চেঞ্জ হয়ে গেল। এরকম ভাবে আমরা মাল্টিপল কালারও কিন্তু অ্যাপ্লাই করতে পারি নিজেদের চাহিদা বা ইচ্ছা অনুযায়ী আর কি। হ্যাঁ, এবার আসেন আমরা আর কিছু বিষয় যদি দেখি, যেমন এখানে আমরা কিছু ইনফরমেশন অ্যাটাচ করি, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। যেমন ধরেন আমরা একটা মার্কশিটের মতো বানাই, ম্যাথ, তারপর হচ্ছে বাংলা অ্যান্ড ইংলিশ। হ্যাঁ, এবং এখানে আমরা কিছু ভাই বোনের নামও লিখি, যাতে টেবিলটা একটু পরিপূর্ণ লাগে আর কি দেখতে। ওকে, তারপর হচ্ছে নাইম। ওকে, এন্ড দেন হচ্ছে আমরা এখানে দিচ্ছি নাফিজা। ওকে, তো আমরা 3টা ভাই বোনের নাম দিতে হবে, এবং এখানে কিছু র্যান্ডম মার্কস দিচ্ছি, কি আবার মনে কিছু নেওয়ার নাই। তো আমি র্যান্ডমলি এখানে লিখতেছি আর কি। হ্যাঁ, যেমন 45, তারপর হচ্ছে এখানে দিচ্ছি ফর এক্সাম্পল 85 বা 86, অ্যান্ড দেন এখানে হচ্ছে দিচ্ছি 60। তারপর আমরা এখানে দিচ্ছি 90, দেন 43, অ্যান্ড এখানে দিচ্ছি আমরা ফর এক্সাম্পল 58 কাইন্ড অফ। ওকে, তারপর আমরা এখানে দিই হচ্ছে 44। তারপর এখানে হচ্ছে আমরা দিচ্ছি 57, অ্যান্ড এখানে দিচ্ছি ফর এক্সাম্পল 83। ওকে, তো র্যান্ডমলি মানে এলোমেলো দিছি আর কি, যাতে দেখতে সুন্দর লাগে। সো এনিওয়েজ, তাহলে টেবিলের যে মেইন ইউজেসটা সেটা আশা করি সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, এনিওয়েজ এই হচ্ছে ব্যাপার স্যাপার টেবিলের ক্ষেত্রে। এরপর আসেন আমরা আরো কিছু টুল যদি দেখি, এবং টেবিল কিন্তু এখন দেখতে খুব সুন্দর লাগতেছে। আর ইউটিলাইজেশনটা কিন্তু হচ্ছে কি বেশ ভালো করে করা গেছে আর কি, দেখে বোঝা যাচ্ছে যে আসলে এই টেবিলটা ইউজ করা যায়। তো আপনি আপনার জায়গা থেকে, এটা জাস্ট আমি একটা মার্কশিটের মতো বানিয়েছি, অনেক কাজে টেবিল অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনারা নিজেদের থিঙ্কিং অনুযায়ী ডেফিনেটলি ইউজ করবেন টেবিলটাকে। এরপর আসেন আমরা যদি আরো কিছু বিষয় দেখি, আমরা ফাইনালি এখান থেকে চার্টটা বাকি রয়েছে আমাদের, আমরা যদি চার্টে যাই, চার্টটা কিন্তু আরো ইন্টারেস্টিং। এখানে অনেক ধরনের চার্ট আছে, কলাম, লাইন, পাই, বার, এরিয়া, এক্স ওয়াই স্ক্যাটার, অনেক অনেক ধরনের চার্ট আছে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বিশ্বব্যাপী সবচেয়ে বেশি যে ক্যাটাগরি চার্টটা ইউজ করা হয়, সেটা মূলত হচ্ছে কলাম চার্টটা। তো আমরা এই কলাম চার্টটাই নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করার মধ্যে দেখেন এই যে আমাদের চার্টটা চলে আসে। এবং শুরুর দিকে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের প্রথম পেজে যখন জায়গা হবে না, তখন অটোমেটিক্যালি আমাদের নতুন আরেকটা হচ্ছে পেজ চলে আসবে। তো দেখেন এই যে আমাদের প্রথম পেজে কিন্তু চার্টটা জায়গা নিচ্ছিল না, এই জন্য দ্বিতীয় আরেকটা পেজে কিন্তু আমাদের চার্টটা চলে আসছে অটোমেটিকলি। ওকে, তো আসেন চার্টটা আমরা কিছু ইনফরমেশন দিই। সো চার্টটা আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, চার্ট নিলে এই বক্সটা চলে আসবে অলওয়েজ, প্রত্যেকবারই আসবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আসেন এই যে মার্ক যে আমরা টেবিলটা বানিয়েছি, সেটার উপরে বেস করেই চলো আমরা চার্টটা বানাই। তো আমরা প্রথমত এখানে সাবজেক্ট গুলো দিয়ে ফেলি। ম্যাথ, তারপর হচ্ছে বাংলা, এন্ড দেন আমরা এখানে দিয়ে হচ্ছে ইংলিশ। দেন আমরা নামগুলো লিখি, শামীম, তারপর হচ্ছে নাইম, এন্ড দেন নাফিজা। ওকে, দেন আমরা মার্কস গুলো দিয়ে ফেলবো এখানে এক এক করে।
ওকে, সো দ্যাটস অ্যাবাউট ইট। অলরেডি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইনফরমেশন আমাদের পারফেক্টলি এখানে চলে আসছে, এবং ক্যাটাগরি 4 যেটা, এটা আমাদের দরকার নাই। এটা আমরা ডিলিট করে দিই, সিম্পলি রাইট বাটনে প্রেস করে ডিলিট, এন্ড দেন টেবিল রস ক্লিক করা মাত্র অলরেডি চলে গেছে। তো এবার আমরা যদি একটু খেয়াল করি চার্টের দিকে, দেখেন এখানে একটা চার্ট টাইটেল দেওয়ার অপশন আছে, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন আমরা এখানে চার্ট টাইটেল দিলাম হচ্ছে মার্ক চার্ট। ওকে, এনিওয়েজ আমরা একটু যদি খেয়াল করি, দেখেন এখানে প্রত্যেকটা সাবজেক্টের নাম চলে আসছে, ম্যাথ, ইংলিশ, বাংলা। তারপর হচ্ছে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা যদি একটু মার্কস গুলো খেয়ালও করি, দেন মিস্টার শামিম তিনি ম্যাথমেটিক্সে পেয়েছিল হচ্ছে 45, সো দ্যাটস ওয়াই দেখেন 50 and 40 মাঝামাঝি কিন্তু তার গ্রাফটা রয়েছে। তারপর বাংলা তিনি পেয়েছিল 86, দ্যাটস ওয়াই 85 এর একটু উপরে আছে। দেন ইংলিশে তিনি 60 পেয়েছিল, সো দ্যাটস একদম স্ট্রেট টু দ্য লাইন 60তে কিন্তু তার গ্রাফটা অবস্থান করতেছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি চার্টের। এছাড়াও চার্টটাকে কিন্তু আমরা চাইলে আরো মডিফাই করতে পারি, যেমন আমি এখানে ফরম্যাটে যদি যাই বা চার্ট ডিজাইনে গেলে, এখানে যে দেখতে পাচ্ছি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অনেক স্টাইল আছে, এগুলো চাইলে অ্যাপ্লাই করতে পারি। এবং ডেফিনেটলি অ্যাপ্লাই করবো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে স্টাইল গুলা। হ্যাঁ, তো আমি খুব সিম্পল একটা মিনিমালিস্টিক স্টাইল অ্যাপ্লাই করি, লাইক এই স্টাইলটা নিলাম, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। ইভেন আমরা চাইলে চার্টের কালারও চেঞ্জ করতে পারি, পুরো কালারটা যদি চেঞ্জ করতে চাই সেটা কিন্তু পসিবল। দেখেন চার্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বাই ডিফল্ট যেটা আছে সেটা রাখলাম আপাতত। এনিওয়েজ, এছাড়াও যদি আমরা চার্টের কোনো ইনফরমেশন যদি আপডেট করতে চাই, সেটা কিন্তু পসিবল। এক্ষেত্রে আমরা এই যে এডিট ডাটা ক্লিক করব, ক্লিক করলে আমাদের ওই বক্সটা কিন্তু আবার চলে আসবে। তো ধরেন মিস্টার নাইম, তিনি হচ্ছে বাংলা আরো বেশি মার্কস পেয়েছে, বাট তার একটা ভুল রেজাল্ট দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে তার বাংলার মার্কসটা সিলেক্ট করে ধরুন আমরা এখানে 95 বানিয়ে দিলাম, দেখবেন এখানে কিন্তু গ্রাফটা চেঞ্জ হবে। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার। এইভাবে করে আমরা ডাটা যদি কোনো চেঞ্জ করা লাগে, সিম্পলি চার্টটাকে সিলেক্ট করে চার্ট ডিজাইনে যে আমরা চাইলে ডাটাটাকেও আপডেট করতে পারি। এই হচ্ছে ব্যাপার স্যাপার, দ্যাটস অ্যাবাউট ইট ফ্রম চার্ট। এরপর আসেন, এতক্ষণ ধরে আমরা পেজের ভেতরকার বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার আমরা একটু পেজের বাইরের বিষয়গুলো নিয়ে চলুন একটু ডিসকাস করি, যে আসলে মার্জিনের বাইরে কি করা যায়, মানে মার্জিনের যে উপরের অংশে বা নিচের অংশে কি করা যায়, সেগুলো নিয়ে আমরা একটু দেখি। তো মার্জিনের উপর নিচে কাস্টমাইজ করার ক্ষেত্রে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে হেডার নামের একটা অপশন আছে, এই যে এই জায়গাটায়। হেডার মানে হচ্ছে একদম উপরের যে জায়গাটা মার্জিনের। হ্যাঁ, তো ধরেন আমরা মার্জিনের উপরে যদি কিছু অ্যানালিসিস বা আই মিন অ্যানালিসিস না, মানে কিছু যদি আমরা লিখতে চাই, তো সেক্ষেত্রে আমরা হেডারে যাব। দেখেন এখানে অনেকগুলো স্টাইলিশ হেডার আছে, এগুলো চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা খুব সিম্পল একটা হেডার নেই, যেমন ব্যান্ডেড হেডার নিয়ে আমরা এখানে ওয়েলকাম লিখলাম, কথার কথা লিখে ক্লোজ দিলাম। দেখেন এটা কিন্তু এই যে উপরে চলে আসছে, মার্জিনের বাইরে কিন্তু এটা। হ্যাঁ, প্রত্যেকটা পেজের উপরে কিন্তু দেখেন এই যে এই লেখাটা চলে আসছে, ঠিক আছে। তো এটা মূলত হেডার। এটা যদি আমরা রিমুভ করতে চাই, হেডারে যে আমরা এখানে রিমুভ হেডার দিলে এটা আবার চলে যাচ্ছে। ফুটার জিনিসটা একদমই সেম, জাস্ট পেজের নিচের যে জায়গাটা এইটাকেই ফুটার বলে, একদম সেম জিনিস। পেজ নাম্বারও কাইন্ড অফ সিমিলার, সেম বংশীয় সেম গোত্রীয় জিনিসই। তো আমরা এখানে টপ অফ দ্য পেজে যদি নাম্বার দিতে চাই, তাহলে পেজের একদম উপরে দেখবেন 1 2 চলে আসবে, এরকম নাম্বার আসবে। বটম অফ দ্য পেজে দিলে পেজের নিচে, তো ধরুন বটম অফ দ্য পেজে নাম্বার দিলাম। এবং নাম্বারগুলো আমরা যদি বামে দিতে চাই বামে, মাঝখানে দিলে মাঝখানে, ডানে দিলে ডানে, এরকম কয়েকটা ক্যাটাগরি আছে। তো আমরা ধরেন এখান থেকে মাঝখানে দিলাম নাম্বারটা। যেমনটা দেখেন প্রত্যেকটা পেজের নিচের দিকে মাঝখানে এই যে সুন্দর করে 1 চলে আসছে, আবার দ্বিতীয় পেজের মাঝখানে 2 চলে আসছে। এইটাই মূলত হচ্ছে পেজ নাম্বারের যে ব্যাপারটা বা হেডার ফুটের বিষয়টা। আবার এটা যদি আমরা রিমুভ করতে চাই, রিমুভ পেজ নাম্বারে দিলে এটা আবার চলে যাবে, খুবই সিম্পল। এরপর আমরা এই পর্যায়ে হচ্ছে আমরা যদি ম্যাথমেটিক্যাল কোনো বিষয় দেখি, ইভেন ম্যাথমেটিক্যাল যে টার্মস গুলো আমরা দেখে থাকি, এগুলোও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করা হয় সাধারণত। তো এগুলো আমরা কোত্থেকে পাই সাধারণত, এই যে আমরা এই ইকুয়েশন যে অপশনটা আছে এখানে যদি যাই, দেখেন এখানে কিছু বাই ডিফল্ট ইকুয়েশন দেওয়া আছে, এগুলো চাইলে ইউজ করতে পারি যদি আপনার ডিমান্ড ফুলফিল করে। এছাড়াও নিজেরাও কিন্তু ম্যানুয়ালি ইকুয়েশন ক্রিয়েট করতে পারি, যেটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয়। তো সেক্ষেত্রে আমরা ইকুয়েশনে আসবো, দেন ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করবো, করার মতো একটা বক্স চলে আসবে। তো কথার কথা আমি একটা ইকুয়েশন যদি বানাই, যেমন এখানে আমরা একটা ফ্র্যাকশন নিলাম, এই যে এরকম একটা ফ্র্যাকশন আসলো। তারপর আমরা ধরেন এখানে কোনো একটা ফাংশন নেই, যেমন এখানে আমরা সাইন দিলাম ফাংশন। এরপর আমরা এখানে ধরেন লিখলাম 45, হ্যাঁ sin 45। এবার আরেকটা ফাংশন নেই কস। দেন যদি ব্র্যাকেট নিতে চাই, এখানে অনেকগুলো ব্র্যাকেটও আছে, যে ধরনের ব্র্যাকেট সাধারণত থাকে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেটটা নিলাম, নিয়ে আমরা 90 নিলাম। এই তো হয়ে গেল একটা আমাদের হচ্ছে ফাংশন কাইন্ড অফ sin 45/cos 90। তো অ্যাকচুয়ালি এই যে ইকুয়েশনের ব্যাপারটা, মানে এটা আমাদের জেনারেল ম্যাথ থেকে শুরু করে হায়ার ম্যাথ পর্যন্ত যত ধরনের ইকুয়েশনাল ব্যাপারগুলো আমরা দেখি, এই সমস্ত ইকুয়েশন কিন্তু এখান থেকেই তৈরি করা হয় সাধারণত, কেমন। তো এই ধরনের বিষয় যদি আমাদের কখনো লাগে, আমরা ডেফিনেটলি কোথায় পাবো, ইনসার্টে যে ইকুয়েশনে যে আমরা এখান থেকে নিউ ইকুয়েশন নিয়ে কিন্তু আমরা ইকুয়েশন গুলো মেক করতে পারবো আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আশা করি ইকুয়েশন বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ফাইনালি আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা সিম্বলটা দেখবো। এখানে একটা অপশন আছে, তো সিম্বলটা কিরকমের, যেমন আমি যদি লিখি এবিসিএলআইটি, আপনারা দেখবেন এবিসিএলআইটির এক কর্নারে ছোট্ট করে এরকম টিএম লেখা। টিএম মানে হচ্ছে ট্রেডমার্ক, ঠিক আছে। জানেন আপনারা দেখছেন কিনা, যারা আমাদের অফিসে আসেন তারা হয়তো বা দেখছেন বিশাল বড় একটা লোগো আমাদের অফিসের সামনে, ওখানে ছোট্ট করে টিএম লেখা।
শুধু অফিসে দিন, আপনার অনলাইনেও দেখছেন আমাদের পেজে বা ওয়েবসাইটে যেখানে লোগোটা আছে সেখানে দেখবেন কারা কারা দেখছি, তার একটু লাইক একটা মাধ্যমে জানাই দেখছি এরকমের ছোট্ট করে দেখবেন টিএম লেখা। হ্যাঁ, এরকম অনেক, ইভেন মাইক্রোসফটেরও এক সাইডে মনে হয় টিএম লেখা, মাইক্রোসফটও যতটুকু জানে ট্রেডমার্ক করা, ট্রেডমার্ক বা রেজিস্টার কিছু একটা হবে। এছাড়া আরো অনেক ব্র্যান্ডে দেখবেন এরকম, যেমন দেখবেন বম্বে সুইটস, আমরা যে 10 টাকা দামের চিপসটা খাই সবুজ কালারের পটেটো ক্র্যাকার্স, এই বম্বে সুইটস কিন্তু হচ্ছে গিয়ে ওই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার, মানে বম্বে সুইটস এর একটা প্রোডাক্ট ওইটা। তো এটা দেখবেন এক কারণে এরকম ছোট্ট করে আর লিখে সার্কেল করা, দ্যাট মিনস এটা একটা রেজিস্টার্ড কোম্পানি। ঠিক আছে, এরকম দেখবেন বিভিন্ন জায়গায় এরকম আর লেখা, টিএম লেখা, এগুলো কাইন্ড অফ একটা অথরাইজেশন সিম্বল আর কি। তো এটা মূল বিষয় না, এটা বোঝানোর জন্য সেটা হচ্ছে যেখানে সিম্বলে গেলে দেখতে পাবেন অনেক ধরনের সিম্বল আছে। এখন কথা হচ্ছে এই যে মোটামুটি হচ্ছে পাঁচটা পাঁচটা 10টা বা 12টা 20টা এই সিম্বল গুলো কি সারা বিশ্বব্যাপী? না, আরো অনেক সিম্বল আছে। আমরা যদি মোর সিম্বলে যাই, এখানে দেখেন শত শত সিম্বল আছে, যত ধরনের সিম্বল আমাদের দরকার। এখানে টোটালি আমেরিকান ডলার থেকে শুরু করে এই যে পার্সেন্টেজ এন্ড, তারপর এখানে যদি খেয়াল করি রেজিস্টার্ড ট্রেডমার্ক, ইউরোপিয়ান ডলার সাইন, তারপর হচ্ছে এখানে যে ইয়েন সাইন, এটা জাপানিজ কারেন্সির একটা সাইন, তারপর হচ্ছে কপিরাইট, যত ধরনের সাইন সিম্বল আছে, ইভেন অ্যারাবিক যে বর্ণমালাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অ্যারাবিক বর্ণমালাগুলো যেমন ধরেন আমরা যদি ইনসার্ট করি, এই যে দেখেন ইয়া, এটাকে আমরা ইনসার্টে ক্লিক করলাম, দেখেন এই যে ইয়াটা কিন্তু আমাদের ডকুমেন্টে চলে আসছে। তো এই ধরনের যত ধরনের সিম্বল আমাদের লাগবে না কেন, কোথায় যাবো আমরা? ইনসার্টে যে সিম্বলসে গেলে কিন্তু আমরা পেয়ে যাবো। কেমন? এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে আমরা ইনসার্টের যে টুলস গুলো দেখলাম, কাটা কাটা বুঝছি এবং পারবো, তার একটু লাভ রেখে মাধ্যমে জানাই। বুঝছেন আমরা বিষয়গুলা? পারবো কিনা? ঠিক আছে, খুবই সহজ কিন্তু বিষয়গুলো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এরপর আসেন আমরা চলে যাই ডিজাইনে। ডিজাইনের টুল গুলো আরো ইন্টারেস্টিং। এবং ফাইনালি খুব বেশি না, ম্যাক্সিমাম আমি আর 15 মিনিটস আপনাদের সাথে আলোচনা করবো। তো ডিজাইনের মধ্যে দেখেন প্রথমত রয়েছে থিমস, আমরা একদম শেষের দিকে চলে আসি ধীরে ধীরে। থিমস এ যদি আমরা খেয়াল করি পুরো পেজটা আমি একটু জুম আউট করি, তাহলে থিমটা বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন থিমে গেলে যেটা হয়, পুরো লেখার স্টাইল থেকে শুরু করে কালার এটসেট্রা সব কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? দেখেন এই যে প্রত্যেকটা লেখার স্টাইল কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাই মূলত থিম আর কি। হ্যাঁ, আমরা মোবাইলে কেটে দেখি না যেরকম থিম অ্যাপ্লাই গুলো যেটা ঘটে, মাইক্রোসফট ওয়ার্ডও কাইন্ড অফ সিমিলার আর কি, যতটুকু মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাপ্লিকেবল। এছাড়াও যদি আমরা এমন চাই যে শুধু কালারটা চেঞ্জ হবে বাট লেখার স্টাইল যা আছে তাই থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা কালার্সে যাব, গেলে যে দেখতে পাচ্ছি শুধু কালার চেঞ্জ হচ্ছে কিন্তু লেখার স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, শুধু কালারটা চেঞ্জ হচ্ছে, যেমন আমরা এই কালারটা দিলাম, দেখেন যে কালারটা চেঞ্জ হচ্ছে। আবার যদি আমরা এমন চাই যে কালার যা আছে তাই থাকবে, আমি লেখার স্টাইলটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে ফন্টে এসে যে দেখেন লেখার স্টাইলটা চেঞ্জ হচ্ছে বাট কালার কিন্তু যা আছে তাই আছে। এরপর এখানে আরেকটা অপশন আছে এফেক্ট। এফেক্টটা স্মার্ট আর্টে ভালো অ্যাপ্লাই হয়, যেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখেন এখানে অনেকগুলো এফেক্ট আছে, এই যে সুন্দর সুন্দর এফেক্ট, এগুলো কিন্তু এক একটা দেখতে এক এক রকমের। এবং যেখানে যেটা মানায় আমরা সেই অনুযায়ী চাইলে কিন্তু ইউজ করতে পারি। হ্যাঁ, তো ধরেন আমরা এখান থেকে এই গ্লসি এফেক্টটা দিলাম, দেখেন সুন্দর করে গ্লসি এফেক্টটা কিন্তু আমাদের স্মার্ট আর্টে অ্যাপ্লাই হয়েছে। ওকে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এরপর আসলে আমরা খুব ইন্টারেস্টিং একটা টুলস দেখবো রাইট নাও, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। খুব ইন্টারেস্টিং আসলে ওয়াটারমার্কটা সম্পর্কে আপনাদের একটু পরিচয় করাই দিই, যদি আপনারা চেনেন, বা একটু কানেক্ট করে দিই। ওয়াটারমার্কটা হচ্ছে এরকমের যে দেখবেন, জাস্ট সিম্পলি আমি ব্যাংকের দিয়ে উদাহরণ দিই, অন্যান্য সব জায়গায় আছে কম বেশি, দেখবেন আপনার মিলাই নিন। সো ব্যাংকের যে কোনো ব্যাংকেই দেখবেন ওদের যে অফিসিয়াল পেপার গুলো থাকে, কখনো যদি আপনি ফর্ম টর্ম পূরণ করে থাকেন, দেখবেন অফিসিয়াল পেপারের পেছনে হালকা করে ওই ব্যাংকের লোগোটা দেখা যায়। মানে যেই ব্যাংকে আপনি যান না কেন, ওই ব্যাংকের পেপারে ওই ব্যাংকের লোগোটা দেখা যায়। এরকম দেখছি কারা কারা, তার একটু লাভ রেটের মাধ্যমে জানাই। দেখছি না আমরা এরকমের? দেখছি কিনা? চিনছি, মনে পড়ছে? ওইটাই মূলত ওয়াটারমার্ক। যে কোনো ব্যাংকেই দেখবেন ওদের অফিসিয়াল পেপার গুলোতে হালকা করে ওদের লোগোটা দেখা যায়। এরকম আপনি চিন্তা করেন আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি পাবলিক প্রাইভেট যত প্রতিষ্ঠান আছে, ম্যাক্সিমাম জায়গাগুলোতে ওদের অফিসিয়াল পেপারে কিন্তু এরকম ওয়াটারমার্কটা দেখা যায়। ঠিক আছে, ইভেন দেখবেন বিভিন্ন টিকিট বা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন ওই বাসের টিকিট কাটতে গেলেও দেখবেন বড় কোনো পেপার যদি দেয়, দেখবেন হচ্ছে হালকা করে বাসের লোগোটা কিন্তু দেখা যায়। ঠিক আছে, বা ওই কোম্পানির লোগোটা দেখা যায়। এগুলো সবই ওয়াটারমার্ক এক কথায়। তো এই ওয়াটারমার্ক গুলো দেওয়া যায় কিভাবে? সেটা হচ্ছে আমরা এই যে ওয়াটারমার্কে যাব, এখানে যে কাস্টম ওয়াটারমার্কে যাব, দুই ধরনের ওয়াটারমার্ক দেওয়া যায়, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে পিকচার। তো আমরা টেক্সট আগে ট্রাই করি। টেক্সট হচ্ছে কিরকম, যেমন যে আমরা লিখলাম এখানে এবিসিএল আইটি, লেখার পর আমরা চাইলে এখানে লেখার স্টাইল চাইলে চেঞ্জ করতে পারি, আবার চাইলে সাইজ ছোট বড় করতে পারি। হ্যাঁ, আবার চাইলে আমরা কালারও চেঞ্জ করতে পারি। তো ধর আমরা গ্রিন কালারটা দিলাম, দিয়ে আমরা অ্যাপ্লাই দিলাম, দেখেন এই যে সুন্দর করে আমাদের পেজের পেছনে কিন্তু হালকা করে এবিসিএল আইটি লেখাটা চলে আসছে। আবার যদি আমরা এখানে ডিফারেন্ট কোনো কিছু দিতে চাই, যেমন ধরেন আমরা ছবি দিতে চাই, সেটাও পসিবল। আমরা এখানে পিকচার বাটনে যাই, দেন সিলেক্ট পিকচার, এন্ড দেন যেখানে আমাদের ছবিটা আছে সেই ছবিটা আমরা সিলেক্ট করব ফ্রম এ ফাইল। দেন হচ্ছে আমরা এখান থেকে ডেস্কটপে যাই, ধরেন আমরা এই ছবিটা নিলাম, হ্যাঁ, নিয়ে আমরা ইনসার্ট করলাম।
দেন আমরা এখান থেকে ওয়াশ আউটটা উঠাই দিব। ওয়াশ আউটটা মূলত হচ্ছে ছবির ভিজিবিলিটিটা বাড়ায় কমায় আর কি, এটা উঠাই দিলে ভিজিবিলিটিটা একটু ভালো আসে। তো আমরা এরপর অ্যাপ্লাই দিলাম, দেওয়া মতো যে দেখতে পাচ্ছি দুইটা পেজের পেছনে হালকা করে কিন্তু আমাদের এই লোগোটা চলে আসে, এবং দেখে মনে হচ্ছে হয়তো এটা কোনো অফিসিয়াল কোনো একটা প্রতিষ্ঠানের পেপার, তাই না? এরকম কিন্তু লাগতেছে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার, এটাই মূলত ওয়াটারমার্কের বিষয়। তো আমরা ওয়াটারমার্কটা যদি আবার রিমুভ করতে চাই, ওয়াটারমার্কে যে এখানে রিমুভ ওয়াটারমার্কে দিলে এটা চলেও যাবে, খুবই সহজ। সো ফাইনালি আমরা পরবর্তী যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পেজ কালার। পুরো পেজের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, এই যে হোয়াইট পেজ, সেটাও কিন্তু পসিবল। পেজ কালারে যে আমরা এখান থেকে যে কালার ইচ্ছা আমরা জাস্ট সিলেক্ট করলেই আমাদের কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, হ্যাঁ, জাস্ট যে কালারটা অ্যাপ্লাই করতে চাই। আর যদি আমরা নো কালার দিই, কালারগুলো আবার চলে যাবে, খুব সিম্পল। লাস্ট টুলস আজকে ক্লাসে সেটা হচ্ছে পেজ বর্ডার। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্টাইলিশ বর্ডার আছে, এবং বর্ডার গুলো কাইন্ড অফ সিমিলার টু আন্ডারলাইন। স্টাইল গুলো আর কি ডেফিনেটলি ব্যবহৃত ডিফারেন্ট। দেখেন এখানে অনেক ধরনের স্টাইল আছে, তো ধরেন আমরা এই স্টাইলটা নিলাম, নিয়ে আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারি বর্ডারের। সো ফর এক্সাম্পল আমরা এই পার্পল কালারটা দিলাম, দিয়ে এখানে চাইলে থিকনেসটা আমরা কমাতে পারতে পারি, আমরা এই থিকনেসটা দিলাম, দিয়ে আমরা ওকে দিলাম। দেখেন আমাদের দুইটা পেজেরই বর্ডারে কিন্তু এই কালারটা চলে আসছে, ঠিক আছে। আবার আমরা যদি আর্টিস্টিক বর্ডার দিতে চাই, দেখেন দেখেন এখানে অনেকগুলো আর্টিস্টিক বর্ডারও আছে, এই যে এই ফলের মতো দেখতে। তারপর সেখানে যে ঝাউ গাছ, নারিকেল গাছ, হ্যাঁ, হাবিজাবি আরো অনেক কিছু আছে। তারপর সেখানে যে ললিপপ, প্রজাপতি, আমরা এই প্রজাপতিটা নিলাম, নিয়ে ওকে দিলাম, এই যে দেখেন প্রজাপতিটা কিন্তু ওভারঅল অ্যাপ্লাই হয়ে আসছে। তো এই হচ্ছে বর্ডারের ব্যাপার স্যাপার। ফাইনালি আমরা এই বর্ডারটা যদি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কি করবো? সেই ক্ষেত্রে এখানে আমরা সিম্পলি এই যে দেখেন এখানে নান লেখা একটা অপশন আছে, এই নানে ক্লিক করে আমরা যদি ওকেতে ক্লিক করি, দেখেন আমাদের বর্ডার গুলো চলে গেছে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচ্য বিষয়। দ্যাটস অল ফর টুডে। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো এগুলোই ছিল। টুলস গুলো মেইনলি আমাদের প্র্যাকটিস করতে হবে। টুলস গুলোর ব্যাপারটা যদি আমাদের জানা থাকে, তাহলে ওভারঅল মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড যাই করতে লাগুক না কেন, সব কিন্তু আমরা করতে পারবো, হ্যাঁ। তো আসেন, হোমওয়ার্কটা কি সেটা যদি শেয়ার করি। হোমওয়ার্কটা হচ্ছে খুবই সিম্পল, আমি এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে। এক কথায় হোমওয়ার্ক হচ্ছে আমরা যে টুলস গুলো দেখলাম, প্র্যাকটিসিং অল টুলস, এখানে হচ্ছে আগে পরে হয়ে গেছে। ওকে, তো হোমওয়ার্কটা হচ্ছে আমরা যে টুলস গুলো আজকে দেখলাম মেইনলি, এই সমস্ত টুলস গুলো আমরা প্র্যাকটিস করবো, কোনো টুলস যেন আমাদের বাদ না যায়, ঠিক আছে। এই সবগুলো টুলস আমরা প্র্যাকটিস করবো, যার কম্পিউটার যে কটা আছে না কেন, প্র্যাকটিস করে আমরা সুন্দর করে, লাগলে আমি তো এখানে 2 পেজ আপনাদেরকে টুলস গুলো দেখানোর জন্য সুবিধার্থে বলছি, আপনার লাগলে 3 পেজ 4 পেজ নেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু টুলস গুলো ভালো করে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে স্ক্রিনশট নিয়ে আমরা গ্রুপে জমা দিব। বুঝতে পারছি হোমওয়ার্কটা? কারা কারা বুঝছি তার একটু লাইক একটা মাধ্যমে জানাই। হোমওয়ার্কটা বুঝতে পেরেছি? মানে আমরা যে টুলস গুলো আজকে দেখছি, মানে কোনটা দিয়ে কি হয়, কোনটা দিয়ে কি হয় না হয়, এই টুলস গুলোই মেইনলি আমরা হচ্ছে ব্যবহার করবো, আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। এটাই হচ্ছে হোমওয়ার্ক এক কথায়, আর কোনো স্পেশাল কিছু না। আমরা এই টুলস গুলো প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে দেন স্ক্রিনশট নিব। প্র্যাকটিস করলে এরকম পেজ জমবে না আপনারও, যেমন আমার 2টা পেজ জমছে, আপনার তো 3 4টা পেজ জমবে। ওই পেজ গুলো আমরা স্ক্রিনশট নিয়ে গ্রুপে জমা দিব। বুঝতে পারছি বিষয়টা? সো এই হচ্ছে হোমওয়ার্ক, এন্ড দ্যাটস অল ফর টুডে। ফাইনালি আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, তারা আমাকে লিখে জানাতে পারেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে আনসার করার চেষ্টা করছি। ক্লিয়ার সবাই? কোনো প্রশ্ন থাকলে আমরা লিখে জানাই। হুম, ওকে, আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা লিখে জানাই। আচ্ছা, প্রথম প্রশ্ন, মোবাইল দিয়ে কিভাবে করবো ভাইয়া? আচ্ছা, মোবাইল দিয়ে করার ক্ষেত্রে কারা কারা আসি, বা মোবাইল, এই সেম প্রশ্ন কার কার, তারা হচ্ছে একটু লাভ রিয়েক্টের মাধ্যমে জানায় আর কি, হ্যাঁ, তাহলে বোঝা যাবে আসলে বিষয়টা। ওকে, অনেকগুলো ভাই বোন আছি যারা মোটামুটি মোবাইল নিয়ে একটা ব্যাপার। আসেন আমি আনসারটা দিচ্ছি আপনাদেরকে। তো মোবাইল দিয়ে হচ্ছে আমরা যেটা করব, আহ ওকে, মোবাইলের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে বলবো যে আজকে ক্লাসে আসার আগেই অলরেডি আপনাদের জন্য মোবাইলের সলিউশন রেডি করেই তারপর হচ্ছে আমি ক্লাসে আসছি। এটা হচ্ছে প্রথম বিষয়। তো এখন কথা হচ্ছে আপনি সলিউশনটা পাবেন কিভাবে বা কি আসবে বিষয়। আমার কথা তো শোনা যায় না? তাহলে একটু লাইক একটা মাধ্যমে জানাই, ক্লিয়ারলি শোনা যায় তো নাকি? শোনা যায়, ওকে। নেটওয়ার্কের জন্য আপনাদের চেহারা দেখা যাচ্ছে না আর কি, অন্ধকার অন্ধকার আসতেছে আমার সামনে। আবার আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো যাই হোক, কথা শুনতে পারলেই হলো। সো যেটা বলছিলাম যে মোবাইলের ক্ষেত্রে আর কি, মোবাইলের ক্ষেত্রে প্রথম যে বিষয় সেটা হচ্ছে আজকে আমরা ক্লাসে যে টুলস গুলো দেখলাম, এই যে টুলস গুলো যা যা দেখলাম আজকে ক্লাসে, প্রত্যেকটা টুলস একদম সেম, হ্যাঁ। এই যে টুলস গুলো যা যা দেখলাম, প্রত্যেকটা টুলস ইন্ডিভিজুয়াল যা যা ছিল এখানে, এই টুলস গুলো ব্যবহার একদম সেম, হ্যাঁ। তো মোবাইলে এক কথা যদি বলি, মোবাইলের সাথে কম্পিউটার 95% সেম।
5%-এর একটা পার্থক্য আছে। এখন প্রশ্ন হচ্ছে এই 5%-এর পার্থক্যটা কিরকম? প্রথম পার্থক্য হচ্ছে কম্পিউটারের স্ক্রিনটা একটু বড় থাকে, এই জন্য সবগুলো অপশন আমাদের সামনে থাকে। দ্যাটস ওয়াই আমরা ইজিলি অপশনগুলো অ্যাক্সেস করতে পারি, স্ক্রিনটা বড় থাকে বিধায়। আর মোবাইলের স্ক্রিনটা একটু ছোট থাকে, এই জন্য যেটা হয় আমাদেরকে টাচ করে করে ভেতর থেকে অপশনটা বের করে নিয়ে আসতে হয়। এটাই স্বাভাবিক। যেমন আপনি ধরেন কথার কথা, একটা বড় বই, মানে পেজ গুলো বড়, উপরে লম্বার দিকেও বড়, পাশাপাশিও বড়, ওই পেজটা কিন্তু দেখবেন মোটা কম হবে। মানে ধরেন কথার কথা আর কি, একটা রচনা আপনার হচ্ছে A4 সাইজ, তো আপনাদেরকে শেখালাম যে আসলে A4 সাইজটা কোনটা। তো A4 সাইজের একটা পেজের রচনা ধরেন হচ্ছে কি 10 পেজের, ঠিক আছে। আর ওইটা যদি মনে করেন A4 সাইজের অর্ধেক কোন একটা সাইজের পেপারে যদি লেখা হয়, তাহলে পেজ লাগবে 20টা। এটাই তো স্বাভাবিক। কারা কারা বুঝছে বিষয়টা তারা একটু লাভ রেখে মাধ্যমে জানাই, সবাইকে বুঝতে পারছে জিনিসটা, যে A4 সাইজের একটা পেপারে 10 পেজের যদি একটা রচনা হয়, তাহলে A4 সাইজের অর্ধেক সমতুল্য কোনো পেপারে যদি রচনাটা লেখা হয়, তাহলে সেখানে 20 পেজ লাগবে, এটাই স্বাভাবিক। তো এইটাই এখানে আর কি মেইন মেজর পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, বাকি সবই সেম। ঠিক আছে, রচনা কিন্তু সেম। তো এখানে কম্পিউটারের স্ক্রিনটা একটু বড়, এই জন্য অপশনগুলো সামনে থেকে ইজিলি অ্যাক্সেস করা যায়। আর মোবাইলের ক্ষেত্রে যেটা হয়, একটু ভেতর থেকে অ্যাক্সেস করে নিতে হয়। এইটা হচ্ছে পার্থক্যের বিষয়, হ্যাঁ। আর এছাড়া 2-3টা টুলস নাও থাকতে পারে মোবাইলের ক্ষেত্রে। ওই টুলস গুলো হয়তো বা মাইক্রোসফট নেক্সট কোনো আপডেটে আপনাদেরকে বা আমাদেরকে ব্যবহার করার সুবিধার্থে দিতেও পারে। 2-3টা টুলস থাকবে না হয়তো বা, বাট ম্যাক্সিমাম টুলস গুলো পাওয়া যাবে, এবং টুলস গুলো ব্যবহারও সেম। ওকে, এখন কথা হচ্ছে আপনারা তাইলে পাবেন কোথায়? মোবাইল দিয়ে করার বিষয় তো বুঝলাম, আপনারা সলিউশন পাবেন কোথায়, এটা হচ্ছে প্রশ্ন। তো সলিউশন হচ্ছে আজকে ক্লাসের রেকর্ডটা আপাতত আমি আপনাদেরকে ইনশাল্লাহ হচ্ছে আজকে ক্লাসের রেকর্ডটা আমি ফেসবুক গ্রুপে বা হচ্ছে যেভাবে হোক না কেন ইউটিউব লিংকে, ফেসবুকে যেহেতু ঝামেলা হয়, আমি ইউটিউবে আপলোড করে দেন আপনাদেরকে হচ্ছে লিংক আকারে পোস্ট করে দিব গ্রুপে। ওখানে হচ্ছে, আচ্ছা আমি ফ্রেশ ভাবে বলি, সবাই তো ফ্রেশ ভাবে শুনি। আজকে ক্লাসের রেকর্ডটা আমি যখন গ্রুপে পোস্ট করব, ফেসবুক গ্রুপে, তো ওখানে VPN দিয়ে তো গ্রুপে এঙ্গেজ হতে হয়, এখন তো আর ফেসবুক ইউজ করার উপায় নেই। তো আমি হচ্ছে ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবো, চিন্তার কিছু নাই, হ্যাঁ। ওখানে হচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ আজকে ক্লাসের রেকর্ডটাও থাকবে, পাশাপাশি মোবাইলের জন্য অলরেডি রেকর্ড করা আছে 5 মিনিটের ছোট্ট একটা ক্লিপ। ওই 5 মিনিটের ভিডিওতে এটাই ডিসক্রাইব করা আছে যে আসলে কোত্থেকে আপনি কোন টুলসটা ব্যবহার করতে পারবেন, বা কোত্থেকে কোন টুলসটা আপনি পাবেন মোবাইলের ভিতরে, ঠিক আছে। তো 5 মিনিটের জন্য একটা ছোট্ট ভিডিও ক্লিপ আছে, ওইটা দেখলে আপনার মোবাইলের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আর বাকি 95% আজকে ক্লাসে থাকছে। তো আমি ফ্রেশ ভাবে যদি বলি, এক কথায়, আজকে ক্লাসের রেকর্ডটা যখন আমি পোস্ট করব, ওখানে পোস্টের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন আজকে ক্লাসের লিঙ্কটাও থাকবে, পাশাপাশি হচ্ছে মোবাইলের জন্য লেখা থাকবে যে রেকর্ড ফর মোবাইল। এই জন্য মোবাইলেরও একটা রেকর্ড লিঙ্ক দিয়ে দিব আমি। বুঝতে পারছি বিষয়টা? কারা কারা বুঝছি তার একটু লাভ রেটের মাধ্যমে জানাই, ক্লিয়ার? আজকে ক্লাসের রেকর্ডের একটা লিঙ্ক দিয়ে দিব আমি গ্রুপে, এবং পাশাপাশি মোবাইলের ভার্সনের আলাদা ছোট্ট একটা লিঙ্ক আমি দিয়ে দিব, যেখানে 5 মিনিটের একটা ভিডিও ক্লিপ আছে। ওটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন। আর বাকিটা তো আজকে ক্লাসে আমরা পেলামই। সো মোবাইল নিয়ে আশা করি আর কোনো চিন্তা কিছু নাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই মাত্রই বললাম 5 মিনিটের ক্লিপটা কোথায় থাকবে। যাই হোক, একজন প্রশ্ন করছে 5 মিনিটের ক্লিপটা কোথায় থাকবে। 5 মিনিটের ক্লিপটা হচ্ছে ফেসবুকের যে পোস্টটা আমি করব, ওই পোস্টের মধ্যে আপনার ভালো করে পড়বেন। ঠিক আছে, পোস্টের মধ্যে আমি দিয়ে দিব লিঙ্কটা। ওকে, পোস্টের মধ্যেই আমি হচ্ছে রেকর্ড ক্লিপটা ইনশাল্লাহ দিয়ে দিব। কোনো চিন্তার কিছু না, আপনি ওখানে পেয়ে যাবেন। আজকে ক্লাসের রেকর্ডটাও থাকবে, এবং মোবাইলের জন্য 5 মিনিটের ভিডিও ক্লিপের লিঙ্কটা আমি লিখে দিব ওখানে। রেকর্ড ফর মোবাইল, আপনি একটু ভালো করে পড়বেন, হ্যাঁ। অনেকে আসি না পড়ে এলোমেলো হয়ে যায়, তো আপনি একটু পোস্টটা পড়বেন, পড়লে দেখতে পাবেন যে রেকর্ড ফর মোবাইল, ওখানে আমি ইনশাল্লাহ লিঙ্কটা দিয়ে দিব। আশা করি সবাই ক্লিয়ার। এছাড়া আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা জানাতে পারি। ওকে, ধন্যবাদ যিনি প্রশ্নটা করেছিলেন। আশা করি প্রপারলি আমি আপনাদেরকে সলিউশনটা বোঝাই দিতে পেরেছি। কালকে ইনশাল্লাহ আপনারা রেকর্ডটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভেরি সুন। ওকে, এছাড়া আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা জানাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট, ফাইনালি অ্যাটেন্ডেন্স শিট আমি শেয়ার করছি আপনাদেরকে। যা একটা মিনিট। অ্যাটেন্ডেন্স শিটের জন্য এছাড়া কারো কোনো প্রশ্ন থাকলে আমরা লিখি, হ্যাঁ। মাঝখানে আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ও আমার মাইক্রোসফট অফিস ভার্সন আমারটা হচ্ছে 2021। ওকে, এছাড়া আর তেমন কোনো প্রশ্ন আসছে না, এবং অনেকে ধন্যবাদ জানাচ্ছেন, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনাদের সাথে আজকে সময়টা কাটিয়ে। ধন্যবাদ জানাচ্ছেন। আচ্ছা, সেভ এবং সেভ অ্যাজটা হচ্ছে আমরা ইউজ করব যখন নতুন কোনো ফাইল আমরা যখন ক্রিয়েট করব, তখন আমরা সেভ অ্যাজটা ইউজ করব।
সেভ অ্যাজে যে আমরা কোন একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দিয়ে দেন আমরা সেভ করবো আর কি, হ্যাঁ। আর সেভটা হচ্ছে ধরেন কোন একটা ডকুমেন্ট আমার সেভ করা আছে, ওইটা আমি পুনরায় যতই আমরা কাস্টমাইজ করি না কেন, দেন আপডেট করার জন্য বারবার আর আমার লোকেশন সিলেক্ট করে সেভ করতে দিতে চাই না, সেক্ষেত্রে আমরা সেভটা ইউজ করতে পারি আর কি, যাতে খুব দ্রুত আমরা সেভ করতে পারি ফাইলটাকে। ওকে, এই জন্য। আচ্ছা, হোমওয়ার্ক তো একটু আগেই বললাম, যে হচ্ছে আমরা পুরো টুলস গুলো যা ছিল এগুলো আমরা প্র্যাকটিস করবো হোমওয়ার্কটা। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ওকে, আহ গতদিন অ্যাটেন্ডেন্স ফর্মটা পূরণ করতে পারিনি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না? অবশ্যই হচ্ছে গতদিন গেছে, ওকে ফাইন, ওইটা ক্লোজ। নেক্সট থেকে হচ্ছে কোনো অ্যাটেন্ডেন্স ফর্ম মিস করবেন না, হ্যাঁ। তাহলে আশা করি সমস্যা হবে না তেমন একটা। আচ্ছা, তারপর হচ্ছে গত ক্লাসের হোমওয়ার্কটা নেটওয়ার্কের কারণে করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, আপনি তাহলে যত দ্রুত পসিবল হোমওয়ার্কটা কমপ্লিট করে দিয়ে দিন। ঠিক আছে। ওকে, আর তেমন কোনো প্রশ্ন আসছে না, অনেক ধন্যবাদ যারা ধন্যবাদ জানাচ্ছিলেন। সো অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স শিটটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা পেয়েছেন কিনা একটু লাইক একটা মাধ্যমে জানাবেন। পেয়েছি সবাই অ্যাটেন্ডেন্স ফর্মটা? আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, দেখেন চ্যাট বক্সে পোস্ট করা আছে, এই মাত্র দিয়েছি। সবাই তো পাওয়ার কথা, 2-3 জন পেলে তো সবাই পাবে। আচ্ছা, এই যে আমি আরো কয়েকবার দিয়েছি, অ্যাটেন্ডেন্স শিটটা পাইছি তো নাকি? ওকে, সবাই পেয়েছি, অনেক বেশি ধন্যবাদ যারা রিয়াকশনের মাধ্যমে জানিয়েছি। সো আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে কিনা জানি না। আর জানি না কেমন একটা বোঝাতে পারছি, যতটুকু চেষ্টা করছি আর কি আপনাদেরকে বোঝানোর সর্বোচ্চটা। বাট নেক্সট ক্লাসগুলো আরো চমৎকার হবে, আরো দারুণ দারুণ ইনস্ট্রাক্টর ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে। তাদের ক্লাসগুলো আরো বেশি মনোযোগের সাথে নিবেন ইনশাল্লাহ। সামনে আমাদের এখন থেকে কিন্তু ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ক্লাসগুলো অপারেট হবে আল্লাহ চাইতো, হ্যাঁ। দোয়া করেন যাতে দেশের পরিস্থিতি ভালো থাকে। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।